নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সাদা শাড়ি পরে বৃষ্টিতে ভিজে শরীরের ভাঁজ সবাইকে দেখাতে ভালো লাগে বুঝি। শরীরের তো সব অংশ বোঝাই যাচ্ছে। ছেলেদের দেখিয়ে কি মজা পাচ্ছেন খুব? তার থেকে এক কাজ করেন, শাড়ি খুলে রাস্তায় দাঁড়িয়ে ভিজেন, দেখবেন অনেক ভালো হবে। উপরোক্ত কথাগুলো বলে সাফরাত নিজের গায়ের কালো কোটটা খুলে শরণ্যার গায়ে জড়িয়ে দেয়। তারপর বড় বড় করে পা ফেলে চলে যায় নিজ গন্তব্যে। আকস্মিক কেমন কথা আর কাজে শরণ্যা বোকা বেনে যায়। আর সাদা শাড়ি নিজেও জানতো, কিন্তু ভিজে গেলে যে শরীরের অংশ বোঝা যাবে তা সে ভাবতে পারেনি। শরণ্যা ছেলেটার কথাগুলো ভেবে নিজের দিকে তাকায়, মাথা নিচু করে নিল। আরে ছেলেটাকে দেখতেও তো পারলাম না, একটা ধন্যবাদ দিব তাও হলো না। ছি স্বর্ণা, তুই নিজের একটুও খেয়াল রাখতে পারিস না। এসব যদি তোর রাত কখনো জানতে পারে তখন কি হবে বল? রাত বলবে যে স্বর্ণা তুমি কি নিজের একটুও যত্ন নিতে পারো না? নিজের মনে কথাগুলো বলছিল শরণ্যা। শরণ্যার বৃষ্টি খুব প্রিয়। আজ ঘুরতে এসে হঠাৎ করে বৃষ্টি নামায় দৌড়ে ভিজতে শুরু করে। তার উপরে এত কিছু হয়। দূর থেকে রূপান্তিকা চিল্লাতে চিল্লাতে শরণ্যার কাছে আসে আর বলতে শুরু করে, শালি, তোর লজ্জা করে না সাদা শাড়ি পরে ভিজতে? ছি, কি বিচ্ছিরি! এমা, এটা আবার কার কোট পরেছিস? তাড়াতাড়ি বাসায় চল, নয়তো ছোট মা আমাকে মেরে আলুর ভর্তা বানাবে। শরণ্যা আর কিছু বলল না, ওইভাবে বাড়িতে চলে যায়। কোটটা থেকে কেমন যেন একটা সুগন্ধি নাকের সাথে বাদ খাচ্ছে। কোটটা ভালোভাবে গায়ের সাথে জড়িয়ে নিয়ে বাড়ির কলিং বেলে চাপ দিল শরণ্যা। রূপান্তিকার মা এসে দরজা খুলে দেয়। শরণ্যা ভয়ে এক ভোঁ দৌড় দেয় নিজের রুমে। তারপর ফ্রেশ হয়ে কোটটা ধুয়ে দিয়ে বারান্দায় টাঙিয়ে দেয়। এরপর বিছানায় গা এলিয়ে দিতেই তখনকার সে কথাগুলো কানে বাজতে লাগলো। দরফরিয়ে উঠে আয়নার সামনে গিয়ে দৌড়ালো। চিচি, আমার শরীরের কি দেখছে ছেলেটা আল্লাহ জানে। ভাগ্যিস মুখটা দেখতে পাইনি, নয়তো পরে দেখলে লজ্জার সামনে যেতে পারতাম না। উফ স্বর্ণা, তুই এত কিউট কেন রে? তোর এই বুকের তিলটা যেন তোকে আরো কিউট করে তোলে। ছি, কি নির্লজ্জ মেয়ে! নিজের প্রশংসা নিজেই করতেছে। আগে ভেবে দেখ, ছেলেটা তোর শরীরের সবকিছু দেখছে। হায় হায়, কি লজ্জা, কি লজ্জা! আরো যা, সাদা শাড়ি পরে ভিজতে বারবার বারণ করলাম, সাদা শাড়ি পরিস না। শরণ্যা ঠোঁট উঠলায়। সে জানতো নাকি যে এই অসময় এই বৃষ্টি শুরু হবে। সন্ধ্যার সময় ঘুরতে ভালো লাগে, সেজন্য বের হয়েছিল রূপন্তিকাকে সাথে নিয়ে। শরণ্যা কিছু না বলে মুখ ভাঙায়, রূপন্তিকাকে ধাক্কা দিয়ে বিছানায় শুয়ে পড়ে। রূপন্তিকা ও শরণ্যাকে জড়িয়ে নিয়ে ঘুমের রাজ্যে পাড়ি জমায়। অপরদিকে কোনো এক সন্ধ্যা রাতে তোমাকে দেখেছিলাম শাড়ি পরে বৃষ্টিতে ভিজতে। তোমার ওই লম্বা খোলা চুলে বেলি ফুলের মালা দিয়ে রেখেছিলে। সেই সন্ধ্যেটি ছিল হয়তো আমার জীবনের নতুন কোনো মোড়ের সন্ধান। তোমার ওই বুকের তিলটা যেন বারবার বেহায়ার মতো টানে তোমার কাছে আমাকে। সারাত হোটেল রুমের গ্রিন ধরে দাঁড়িয়ে কবিতা আওড়াচ্ছে নিজের মনে। তখন হুট করে রূপ এসে সাফরাতের মাথায় বাড়ি মেরে বলতে শুরু করে, ওয়াও, সেই তো কবিতা বলিস। তা বন্ধু, তুমি কারো প্রেমে পড়েছো নাকি? হঠাৎ এই আনরোমান্টিক বন্ধু রোমান্টিক হলো কিভাবে? তাও কোনো এক নারীর চুল নিয়ে বর্ণনা দেয়। সে এসেছে হয়তো আমার এই জীবনে, এসেছে কোনো এক সন্ধ্যাবতী হয়ে আমার জীবন সুন্দর করে দিতে। আমি প্রেমে পড়েছি সেই সন্ধ্যা রাতে দেখা পিচ্চি মেয়েটির। কে রে সেই ভাগ্যবতী যে কিনা এই সাফরাতকে তার রূপে ঘায়াল করেছে? নিশ্চয়ই সে কোনো এক পরী যার প্রেমে পড়েছে আমার সাদা সিধা বন্ধু। বলে খিলখিল করে হেসে ওঠে রূপ। সাফরাত রাগী চোখে তাকায় রূপের দিকে। হঠাৎ করে রূপ গম্ভীর কণ্ঠে বলতে শুরু করে, রূপন্তিকা প্রপোজ করছে আজকে আমায়। কি করব বলতো? কিছু বুঝতেছি না আমি। বড় আব্বুর মেয়ে হয় আর আমার ছোট বোনের বেস্ট। আমি কিছু বুঝতে পারছি না। আর যখন পার্কে ছিলাম তখন দেখি ওই আর আমার বোন পার্কে ছিল। তখনই রূপন্তিকা প্রপোজ করে। রূপ কথাগুলো বলে চুপ মেরে যায়। সাফরাতের কোনো উত্তর পায় না। রেগে সাফরাতের দিকে তাকায়, দেখে ফোন কি জানি করছে আর হাসছে। সাফরাত মাথা উঁচু করে দেখে রূপ রেগে ওর দিকে তাকিয়ে আছে। সাফরাত ভয়ে ডুব গিলে রূপকে বলে, কলিজা, রাগ করিস না, তোর ভাবির ছবি ওয়ালপেপারে সেভ করলাম।
লুকিয়ে অনেক কয়টা ছবি উঠাইছি আজকে, বুঝলি? আর শোন, তুই তো আমাকে বলতিস রূপন্তিকাকে নাকি তোর ভালো লাগে, তাহলে অ্যাকসেপ্ট কর, সবাই মেনে নিবে, চিন্তা করিস না। হ্যাঁ, সেটা ঠিক। দেখি ফোনটা কে, সেই মেয়ে যার জন্য আমার বন্ধু পাগল হয়ে গেছে, কার জন্য তার বুকের মধ্যে টিপ টিপ ব্যথা করে। রূপ মজা করে কথাটা বলে, সাফরাতের থেকে ফোনটা ছিনিয়ে নেয়। ফোনটা হাতে নিতে চমকে উঠে ওয়ালপেপারে ছবি দেখে, আর চোখে সাফরাতের দিকে তাকায়। লক খুলে গ্যালারিতে যায়, গিয়ে দেখে অনেক কয়টা ছবি। কিছু ছবিতে পেট দেখা যাচ্ছে, তাই আর দেখলো না রূপ। রূপ নিজেকে শান্ত করে মুখে হাসি ফুটায়, সাফরাতকে নরম সুরে বলল, তুই কি জানিস মেয়েটা সিঙ্গেল নাকি ম্যারিড বা হ্যান ত্যান যাই হোক? আর একটা কথা, কার অনুমতি ছাড়া ছবি ওঠানো হয় না, সেটা মাথায় রাখিস। আর এসব কে ছবি উঠাইছিস, পেট দেখা যায়? রূপ, তোর কি হলো? এমন গম্ভীর হলি কেন? রাগ করতেছিস হয়তো। আরে আমি কি ইচ্ছা করে এমন ছবি উঠাইছি? মেয়েটা বৃষ্টিতে ভিজার জন্য শরীরের কাপড় লেপটে ছিল, তাই এমন হয়েছে ছবি। আর আমার কোটটা দিয়ে আসছি, তোর গায়ে লাগে না আমার প্রিয় কোট ওইটা? সাফরাত মন খারাপ করে কথাটা বলে। যাক, বাদ দে। চল, আমাদের ফ্রেন্ডশিপের 10 বছর হচ্ছে, সেই ইন্টার থেকে আমরা ফ্রেন্ড। কখনো আমাদের বাসায় যাসনি তুই। আমি অনেকবার গেছি তোর বাসায়, আজকে আমাদের বাসায় চল। ওখানে থাকবি আজ, কাল নিজের বাসায় যাস। সাফরাত আর কিছু বলল না। কখনো যায়নি রূপের বাসায়, তাই রূপের সাথে গাড়ি নিয়ে বের হয়ে যায়। রূপ বাসায় এসে কলিং বেলে চাপ দিলে রূপান্তিকা এসে দরজা খুলে দেয়। ভাইয়া কই ছিল এতক্ষণ? রাত 9টা বাজে, আর উনি কে তোমার সাথে? আর শরণ্যা তোমাকে খুঁজতেছে ভাইয়া। ছোট মা বাবা ওরে বকা দিছে, কান্না করতে করতে ঘুমাইছে, তাও না খেয়ে। দরজা ছাড় আর ভিতরে আসতে দে আগে। আর কি হয়েছে, বকা দিছে কেন? কি করছে আবার? কোনো ঝামেলা করছে নাকি? তোরা দুজন তো এসব এক্সপার্ট। বাসায় ঢুকতে ঢুকতে কথাটা বলে রূপ। সরো যাও, নিজের বোনের থেকে শোনো কি হয়েছে। রূপান্তিকা ভয় ভয় কথাটা বলে। রূপ কিছু না বলে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। আর সাফরাতও রূপের ট্রাউজারের গেঞ্জি পরে। শরীরের আগের জামাগুলো বৃষ্টিতে ভিজে গেছে। রূপ ড্রয়ার থেকে জ্বরের ওষুধ নিয়ে শরণার রুমের দিকে যেতে থাকে, সাথে সাফরাতকেও নিয়ে যায় সে। রূপ, কি হয়েছে বলতো বোন? বোনের রুমে যাচ্ছিস, তাও আমাকে নিয়ে? বিয়ে টিয়ে দেওয়ার প্ল্যান করতেছিস নাকি? সাথে আবার ওষুধ নিস কেন? কান্না করলে কি জ্বরের ওষুধ নিতে হয়? সাফরাত অবাক হয়ে কথাটা বলে। রূপ তার কোনো উত্তর দেয় না। সাফরাতকে তার পিছে পিছে আসতে বলে শরণ্যার রুমে যায়। গিয়ে দেখে শরণ্যা অন্য পাশে শুয়ে আছে। রূপ মাথায় হাত বুলিয়ে দিয়ে আস্তে আস্তে ডাক দেয়। বনু, এই বনু দেখ, ভাইও চলে আসছে। আর কেউ বকা দিবে না, ওঠ। বৃষ্টিতে ভিজে গায়ে জ্বর বাঁধালে তো একটু বকা দিতেই পারে আম্মু। সেই জন্য কি কান্না করতে হয় বল? এদিকে শরণ্যা চোখ মেলে তার ভাইকে দেখে জড়িয়ে ধরে কান্না করে, আর আব্বু আম্মুর নামে বিচার দেয়। সাফরাত শরণ্যার চেহারা দেখে ভেবাচেকা খায়। এইটা কেউ তার বৃষ্টি বিলাসী প্রেয়সী। ও শালাবাবু এর জন্য তখন ফোনে ছবি দেখে আমার উপর রাগ ঝাড়ছে। হায় রে কপাল, শেষে কিনা বন্ধুর বোনের প্রেমে পড়লাম। কপালে শনি আছে আমার, বুঝতে পারছি। ঢোক গিলে মনে মনে কথাগুলো বলে সাফরাত, আর চোখে বারবার রূপের দিকে তাকায়। রূপ বুঝতে পেরেও কিছু বলে না। শরণ্যাকে বুক থেকে উঠে বলতে শুরু করে। বনু, কাঁদিস না, চল। গায়ে জ্বর আসছে, কিছু খেয়ে ওষুধ খেয়ে নিবি। আর ও হলো সাফরাত। তোকে বলছিলাম না আমার বেস্ট ফ্রেন্ডের কথা, দেখতে চাইছিলিস? আজকে নিয়ে আসছি, দেখ। আর যা, ফ্রেশ হয়ে আয়, আমারও ক্ষুধা লাগছে। রূপ সাফরাতের হাত টেনে নিয়ে নিজের ড্রয়িং রুমে যায়। গিয়ে দেখে সবাই এসে পড়েছে খাওয়ার জন্য। সাফরাত রূপের বাবা মাকে দেখে সালাম করে। যতই হোক হবু শ্বশুর শাশুড়ি হয়। আসসালামু আলাইকুম আন্টি আঙ্কেল, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? তোমাকে কত বলি আসার কথা, আসোই না। আজ আসলে তাহলে শেষমেশ? জি আন্টি। এইভাবে কিছুক্ষণ কথা বলে একটু পর শরণ্যা আসলে সবাই খেতে বসে। খেতে খেতে সবাই পরিচয় দেয়। খাওয়া দাওয়া শেষে শরণ্যা ওষুধ খেয়ে নিজের রুমে যায়। রূপ আর সাফরাত রূপের রুমে যায়। সাফরাত থরাম করে বিছানায় রূপকে ফেলে দিয়ে জড়িয়ে নিয়ে বলতে শুরু করে। সরি বন্ধু, জানতাম না যে তোর বোন ওইটা। একবার যখন মনটা দিয়ে দিছি তখন আর ফিরিয়ে নিতে পারবো না আমি। মাফ কর, আর বোন জামাই বানানোর জন্য তৈরি হ। সাফরাত হাসতে হাসতে কথাটা বলে। রূপা মুচকি হেসে সাফরাতকে ঘুমাতে বলে।
রুম থেকে বেরিয়ে যায়। এদিকে রূপান্তিকা ঘুমের মধ্যে বুঝতে পারে কেউ তাকে কোলে নিয়ে কোথায় যাচ্ছে। হুট করে কোল থেকে নামিয়ে দেয়। রূপান্তিকা তাড়াতাড়ি চোখ খুলে দেখে রূপ সামনে দাঁড়ায় আছে। যখনই রূপান্তিকা চিল্লাতে যাবে তখন রূপ মুখ চেপে ধরে আর আস্তে আস্তে বলে, চিল্লাস না, আমি অন্য কেউ না। শোন, তোকে আগে থেকে আমি প্রপোজ করতাম, এখন কাল তুই নিজে প্রপোজ করায় ভেবে দেখলাম কতদিন আর একা একা থাকবো বল। তাই আর কি, সকালে সারপ্রাইজ আছে তোর জন্য। রূপন্তিকাকে পেছন থেকে জড়ায় নিয়ে কথাটা বলে রূপ। কথাগুলো যেন রূপন্তিকার কানে বাজে। রূপও তাকে ভালোবাসে। নিজের মধ্যে কেমন যেন একটা শিহরণ বয়ে যাচ্ছে। রূপর দিকে ঘুরে শক্ত করে জড়ায় ধরে রূপন্তিকা। পরক্ষণে কারো হাসির শব্দে রূপ আর রূপন্তিকা ঘুরে দাঁড়ায়। দেখে সামনে শরণ্যার পিছনে সাফরাত দাঁড়িয়ে আছে। তোরা এখানে কখন আসলি? দেখ, যা ভাবছিস ভুলে যা, আমি ভালো ছেলে। রূপের কথায় সাফরাত আর শরণ্যা হেসে ওঠে। পরক্ষণে শরণ্যা ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। সবাই অবাক হয়ে ওর দিকে তাকায়। সাফরাত প্রশ্ন করেই বসে, কি হয়েছে? ভাইয়া লুকিয়ে প্রেম করে, আমাকে বলেও নি। আর রূপান্তিকা তো আমার ফ্রেন্ড, তাও বলে নাই আমাকে। তেমন কিছু না পাগলি, কান্না থামা। আর তুই কখন আসলি ছাদে? আর রাতে ছাদে কেন আসছিস? আর সাফরাত তুইও? রূপ সাফরাতের দিকে রাগী চোখে তাকিয়ে কথাটা বলে। সাফরাত ভয়ে ভয়ে ধীর কণ্ঠে বলে, এমনি তাকাবি না, আমার ঘুম ধরতেছে না তাই বাহিরে আসলাম। তখন দেখি শরণ্যা মানে তোর বোন এইদিকে আসতেছে, তাই আমিও পিছু পিছু আসলাম, এই আর কি। রূপ আর কিছু বলে না। এরপর সবাই এক জায়গায় বসে একসাথে আড্ডা দিতে থাকে। তখন হঠাৎ করে শরণ্যা বলে ওঠে, ভাইউ, তুমি না বলছো আমার রাতকে নিয়ে এসে দিবা? কই, কবে এনে দিবা বলো তো? তুমি কথা দিয়ে কথা রাখো নাই। এমনকি আমার রাতও আমাকে কথা দিয়ে কথা রাখে নাই। সে আমাকে ছেড়ে চলে গেলেও আর আসলো না। আমার রাত আমার সাথে বেইমানি করলো। শরণ্যা মন খারাপ করে কথাটা বলে। রূপ বিরক্ত আর কিছুটা রাগী সুরে বলে, চুপ, আমাকে রাগাবি না। কে এই রাত 5 বছরের ছবি এনে আমাকে বলতেছিস যে ভাইও আমাকে খুঁজে এনে দাও? আমি কই পাবো তুই বলতো? সাফরাত আমার বোনকে পাবো না? দিয়ে আয় তো। যা, কবে কার সেই রাত আমি কখনো দেখি নাই। ও নাকি ছোট থাকতে একসাথে খেলছে, এখন তাকে চাচ্ছে। ওরে ছাড়া নাকি ও কাউকে বিয়ে করবেন? রূপের এই কথাটাই বাকি ছিল সাফরাতের শোনা। যাকে সে পছন্দ করে সে নাকি আবার অন্য কাউকে ভালোবাসেন। সাফরাত রাগী চোখে শরণ্যার দিকে তাকায়। তারপর কি মনে করে যেন রাতের ছবি দেখতে চায়। সাফরাত রাতের ছবি দেখে রূপের দিকে একবার তাকায়, শরণ্যার দিকে একবার তাকায়, পরে নিজের দিকে তাকায়। শরণ্যাকে প্রশ্ন করে, আচ্ছা সন্ধ্যাবতী, তুমি তো সেই ছোটবেলায় দেখছো রাতকে, তাই না? এখন যদি সে অন্য কাউকে বিয়ে করে সংসার করে, আর তাহলে তুমি কি অন্য কাউকে বিয়ে করবে নাকি? তাই রাতকে ভুলে যাও, সে তো তোমার এতদিনে খোঁজ রাখে নাই। এদিকে সাফরাতের কথায় রেগে গিয়ে সাফরাতের হাতে জোরে কামড় দেয় শরণ্যা। সাফরাত চিল্লিয়ে উঠে বলেই বসে রাক্ষসী। শরণ্যা যেন তা কানেই নিল না, জোরে জোরে চিল্লিয়ে উঠে বলল, আমার রাত আমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারে না। আমার রাত আমাকে কথা দিয়েছে সে আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। আর সে আমার কাছে একদিন ফিরে আসবে। আর যদি বিয়েও হয়ে থাকে তাও আমি রাতকে চাই, মানে চাই। শরণ্যার কথায় সবগুলো ওর দিকে অবাক আর বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। আর ভাবে রাত এখন বড় হয়েছে, কিভাবে চিনবে তাকে? ও পাগলের মতো কথাবার্তা বলে সব। শরণ্যা চিল্লাচিল্লি করে নিচে চলে যায়। হুট করে রূপ প্রশ্ন করে, কি রে সাফরাত, তুই সন্ধ্যাবতী বললে কেন স্বর্ণাকে? ওর নাম তো সন্ধ্যাবতী না। তুই কি পাগল হলি? বুঝবা না বন্ধু, দেখা হয় আমার কোনো কোনো সন্ধ্যায়, তাহলে বলো না শরণ্যা থেকে করি সন্ধ্যাবতী। তোর বোনের সাথে খুব মিল আছে এই সন্ধ্যাবতীর, বুঝলি? রূপন্তিকা কিছু না বুঝে মুখ ভেটকায়। পরে সবাই নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে সবাই খাওয়া দাওয়া করে ড্রয়িং রুমে বসে আছে রূপ কিছু বলবে সেটা শোনার জন্য। আর এদিকে কাল থেকে আর শরণ্যা কারোর সাথে কথা বলেনি। ভাইও কি বলবা বলো, আমি ঘুমাবো। তোমার আজাইরা কথা শোনার জন্য আমি বসে নাই। রূপ শরণ্যার কথা কানে নিল না। ও এমনি রাতকে নিয়ে বাজে কথা বলে রেখে থাকে। একটু পর সবাই এসে পড়লে রূপ বলতে শুরু করে, আব্বু, তুমি তো আমাকে বিয়ের কথা বললো তাই না? তাই ভাবছিলাম এবার বিয়েটা করেন। তবে শর্ত একটাই, আমার পছন্দের মেয়ের সাথে আমার বিয়ে দিতে হবে। আমার পছন্দের মেয়ে আছে,
রূপের কথায় সবাই তার দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে। রূপ ঢোক গিলেন, আর সাফরাত রূপের কাণ্ডে মুচকি হাসে। রূপ ওর দিকে রাগী চোখে তাকায়, আবার বলতে শুরু করে। মানে বলছিলাম কি বড় বাবা, তুমি না রূপন্তিকার জন্য ছেলে খুঁজতেছিলে? তা তোমার তো একটাই মেয়ে, ছেলে নাই। তাই তোমাদের ভালোর জন্য বলছিলাম কি রূপন্তিকাকে আমার সাথে বিয়ে দাও। বাড়ির মেয়ে বাড়িতে থাকবে, আমি কিন্তু তোমাদের ভালোর জন্যই বলছি। রূপের এমন কথায় সবাই মুখ চাওয়াচাই করে হুহা করে হেসে দেয়। সাথে রূপের মা বাবা, রূপান্তিকার মা বাবা সবাই। রূপ বোকা হয়ে সবার দিকে তাকিয়ে আছে। তখন রূপান্তিকার বাবা বলে ওঠেন, ও আচ্ছা, আমি ভাবছিলাম তুই হয়তো আমার মেয়েকে ভালোবাসিস, কিন্তু এখন দেখি তা না। আমার ভালোর জন্য তুই এটা চাচ্ছিস। থাক বাবা, আমাদের ভালো সাথে হবে না তোকে। আমার মেয়েকে যে পছন্দ করবে, ভালোবাসবে, তার সাথে রূপান্তিকের বিয়ে দিব। একটা মেয়ে আমার যাতে ভালোবাসা পায়, দয়া না। রূপ এবার ফেসে গেল। সাফরাত এখনো হেসে যাচ্ছে, আর শরণ্যা দাঁত দিয়ে নখ কাটছে, যেন এসবে তার কোনো কাজই নেই। রূপ ঢোক গিলে জোরে বলে বসে, আরে বড় বাবা, আমি তোমার মেয়েকে ভালোবাসি, প্লিজ আমার সাথেই বিয়ে দাও। তোমার মেয়েকে কষ্ট দিব না, প্লিজ। রূপের কথা এবার শরণ্যাও হেসে দেয়। তারপর রূপের বাবা বলতে শুরু করে, থাক, তোকে আর বলতে হবে না। শরণ্যা আমাদের সকালে বলছে সবকিছু। আমরা তারিখও ঠিক করেছি, কারো আপত্তি নেই এই বিয়েতে। আর 1 মাস পর তোদের বিয়ে। সবাই এখন থেকে রেডি হতে থাকো। কার্ড ছাপা মার্কেট করার সময় লাগবে। শরণ্যা কখন বললো? আজব তো। আর এ দেখ কেমন নখ খাচ্ছে। এত কিছু কখন করলো ও? এমন ভাব নিয়ে আছে যেন কিছুই জানে না। শরণ্যা ওদের পাত্তা না দিয়ে চলে যায়। তখন শফিকুল বলতে লাগে, সকালে যখন আমরা শুয়েছিলাম তখন শরণ্যা তোর বড় আব্বু আম্মু সবাইকে নিয়ে আমার রুমে আসে। প্রথমে আমি অবাক হয়েছিলাম যে এই সকালে এখানে আবার কি দরকার। শরণ্যা আমাকে কিছু বলতে না দিয়ে বলতে শুরু করেছিল, আব্বু শোনো, ভাইও আর রূপান্তিকা একে অপরকে পছন্দ করে, তাই আমি চাচ্ছিলাম তোমরা সবাই মেনে নাও। আর রূপান্তিকার কোনো ভাই বোন নাই, এখানেই থাকবে, সবার ভালো লাগবে। কিন্তু মা, তুই যেটা বলতেছিস বুঝলাম, কিন্তু আত্মীয়ের ভেতর কি বিয়ে দেওয়া ঠিক হবে? তুই বল আমাকে। ঝামেলা যদি হয়, তাই আমি এটা মানতে পারবো না। তোমরা কি আব্বু আম্মুকে চিনো না? বড় আব্বু তোমার মেয়েকে যে কি কখনো কষ্ট দিবে? তুমি কি চাচ্ছ যে রূপান্তিকা নয়তো ভাইও কিছু একটা করে বসুক? তারপর আর কি, সবাই বুঝে শুনে ঠিক করলাম সবকিছু। আর মেয়েটার কি হয়েছে সকাল থেকে গম্ভীর মুখে আছে বলতো। আমি দেখতেছি, ভেবো না। ও রাতের চিন্তায় মগ্ন। তোমরা বলো এই রাতকে কোথায় পাবো? আমি এতদিন বিয়ে হয়েছে নাকি, আর চিনবো কিভাবে? এরপর সবার কাজে ব্যস্ত। রূপ আর সাফরাত রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়ে পড়ে। অফিসে এসে রূপ দেখে সাফরাতের মুড অনেক ভালো। তার সাফরাতকে প্রশ্ন করেই বসে, কিরে, কি হয়েছে বলতো? খুব চিল মুডে আছিস দেখছি তুই। আমার বোন কি তোর সাথে লাইন মারতেছে নাকি? কি ব্যাপার বন্ধু? আহা বন্ধু, তোর বোনকেই তো আমি বউ বানাবো। তোর বোন নিজে আমার বউ হতে চাইবে, একদিন দেখে নিস। তোর বোন না রাতকে ভালোবাসে? হুম 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 হুম, লা 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 লা। সাফরাতের এমন গা ছাড়া কথায় কিছু সন্দেহ নিয়ে রূপ তার দিকে তাকায়। আবারও রাত পেরিয়ে সকাল হলো। শরণ্যা ঘুম থেকে উঠে তার বিছানায় একটি চিঠি পায়। চিঠিতে যা লেখা আছে সেটা পড়ে জোরে জোরে চিল্লাতে থাকে আর নাচতে শুরু করে। চিঠিতে লেখা ছিল, আমার সন্ধ্যাবতে অভিমান করে আছো বুঝি? অভিমান করো না, খুব তাড়াতাড়ি আমি তোমার কাছে ফিরে আসবো। তবে আশা করি তুমি নিজে আমাকে খুঁজে নিবা। এতদিন আড়ালে ছিলাম আমি তোমার থেকে, এটা দেখার জন্য যে তুমি কি সত্যি আমার জন্য অপেক্ষা করে আছো, নাকি আমাকে ভুলে অন্য কাউকে দিয়ে মত্ত আছো। কিন্তু না, দেখলাম তুমি আমাতেই সীমিত রয়েছো। আশা করি আরো কিছুটা অপেক্ষা করবা। কোনো এক সন্ধ্যা রাতে তোমায় দেখা দিব আমার সন্ধ্যাবতী। আজ থেকে না হয় আমি তোমার সন্ধ্যাবতী নামটা দিলাম তোমাকে। আমার সন্ধ্যাবতী তুমি। ইতি, তোমার সেই ছোট বন্ধু রাত। এমন মরিস না। কে আসলো তোর রুমে? আর এই চিঠি কই পেলি? আর হ্যাঁ, এবার তো শান্তি তোর রাত ফিরে এসেছে। আমাকে আর জ্বালাবি না। তোর জ্বালায় আমার জীবন শেষ। সর এখান থেকে, যা। এত লাফাস না। কার না কার লেখায় চিঠি। চুপ, দেখ আমার রাত ফিরে এসেছে। আমার কাছে আসলে তোদের নামে বিচার দিব আমি। আমাকে সবাই পাগল বলতে তোমরা
এবার দেখো রাত নামে কেউ আছে। হুম। রূপ কিছু না বলে নিচে চলে যায়। অন্যদিকে সাফরাত তার মামুনের কোলে মাথা রাখে আর চোখ বন্ধ করে মুচকি হাসে। তা দেখে সাফরাতের মামুনি বলতে লাগে, কি ব্যাপার, আমার বাপজান আজ এত খুশি লাগতেছে কেন? আমার বৌমা পাইছো নাকি? কতদিন থেকে বলতেছি বিয়ে কর, একটা নাতি নাতনি নিয়ে খেলবো, তা না। হুম, মামনি, খুব তাড়াতাড়ি তোমার বৌমা আনবো। ওয়েট, পিক দেখাই। এই দেখো তোমার বৌমা। কেমন, পছন্দ হয়েছে তো তোমার নাকি? মাশা আল্লাহ, হবে না কেন বলতো? এত সুন্দর একটা মেয়ে পছন্দ না হওয়ার কি আছে? আমাকে বোঝা। তা প্রেম করিস নাকি অন্য কিছু? হুম হুম, মামুনির থেকে দেখি আজকাল কথা লুকিয়ে রাখা শিখেছো। আরে মামনি না, তুমিও না, কি যে বলো। আমি পছন্দ করি, তোমার বৌমা তো রাত নামের একজনকে পছন্দ করে। ছোটবেলার নাকি রাত, তার 5 বছরের একটা ছবি নাকি আছে সেই রাতকে। এদিকে সালমা বেগম না বুঝে সাফরাতের দিকে তাকায়। পরক্ষণে কিছু মনে পড়তেই খিলখিল করে হেসে ওঠে আর সাফরাতের মাথায় বাড়ি মেরে বলে, মেয়েটাকে সব বলে দে। সকাল 10টা, স্মরণার কলেজ বন্ধ থাকায় কলেজে না গিয়ে শুয়ে আছে আর ভাবতে লাগলো সেই 14 বছর আগের ঘটনা। তখন স্মরণার বয়স ছিল 6 বছর, ক্লাস 1-এ ভর্তি হয়েছিল, আর রাতের বয়স ছিল 11 বছর, ক্লাস 5-এ। স্মরণা ওরা তখন গ্রামে থাকতো। রাত ছিল পাশের গ্রামে। প্রতিদিন স্মরণা একটা ছোট পার্ক আছে, ওখানে যেত খেলা করতে। সেদিন প্রথম দেখা হয় রাতের সাথে। ফ্ল্যাশব্যাক। ছোট্ট স্মরণা ধীর পায়ে পার্কে ছুটে ছোট্ট বাচ্চাদের সাথে খেলতে লাগলো। তখন রাত দূর থেকে স্মরণার বাচ্চামি ফেস দেখে মায়া হয়, তাই রাতে স্মরণার কাছে এসে স্মরণাকে ডাক দেয়। এই পিচ্ছি, এদিকে আসো। তোমার নাম কি? তুমি এত কিউট কেন? আমার বউ হবে, অনেক আদর করব। তোমাকে আমার অনেক ভালো লাগছে। বউ? বউ কি? হ্যাঁ, বউ হব তাহলে আমাকে তুমি প্রতিদিন চকলেট এনে দিবা, ফুল দিবা বলো? হ্যাঁ দিব, প্রতিদিন নিয়ে আসবো তোমার জন্য। তুমি আমাকে জামাই বলবা, আমি বউ বলবো, কেমন? তোমার নাম কি পিচ্ছি? আমার নাম স্বর্ণা। তোমার নাম কি? তুমি এত পাতলা কেন, কেমন লাগে? কিন্তু তুমি অনেক সুন্দর। আমার নাম সাফরাত, বুঝলে পিচ্ছি বউ? স্মরণা নাক টেনে বলল, সারা রাত তোমার সালাদ সাপরাত হুশ হয় না। এত বড় নাম কেন? ছোট নাম বলো। আমি এত বড় বলতে পারবো না, তুমি তোর নাম বলো। ওকে ওকে, আমার বউ কি বলবা, কি বলবা? আচ্ছা, সাফরাত না, তুমি শুধু রাত করে বলবা, কেমন? তোমার জন্য না হয় রাত নামটা দেওয়া হলো। তারপর পরের দিন রাত আসে ওই পার্কে। স্মরণা রাতকে দেখে দৌড়ে যায়। তার দিকে রাতও মুচকি হেসে স্মরণাকে নিয়ে বেঞ্চে বসে। তখন স্মরণা রাতকে বলে, আমার বার, আমার বার, তুমি এসেছো। দাও আমার ফুল, চকলেট সব দাও। তুমি এসেছো, দাও খাবো আমি, দাও। সাফরাত মজা করে বলে যে আমি আনি নাই। তখন জোরে সাফরাতের হাতে একটা কামড় বসিয়ে দেয়। সাফরাত প্রথমে লাফিয়ে উঠে পরক্ষণে নিজেকে শান্ত করে, সব বের করে দেয়। এবার ছোট্ট স্মরণা বোকার মতো তাকায় আছে। রাত মুচকি হেসে স্মরণার গালে চুমু এঁকে দেয়। দিন চলতে থাকে। একদিন সাফরাত তার 5 বছরের একটা ছবি স্মরণাকে দেখালে সেটা স্মরণা একবারে নিয়ে নেয় আর সাফরাতের থেকে ছবিতে লিখে দেয়, আমার জামাই রাত। দিন চলতে থাকে তার গতিতে। তাদের ছোট পাগলামি, ভালোবাসা, হাসি ঠাট্টা করতে করতে 1 বছর কেটে গেল। একদিন বিকেলে স্মরণা যখন রাতের জন্য দেরি করছিল পার্কে, তখন রাতে দৌড়ে হাঁপাতে হাঁপাতে এসে স্মরণাকে বলে, বউ বউ শোনো, মামনি না আমাকে নিয়ে ঢাকা যাবে, আর এখানে থাকবে না। তোমার সাথে আমার আর দেখা হবে না। আমি বড় হয়ে তোমার কাছে ফিরে আসব, তোমাকে বিয়ে করে নিয়ে যাব, কেমন? না না, তুমি কোথাও যাবে না। আমি কার সাথে খেলবো? তুমি কোথাও যাবে না জামাই, তুমি আসবে না, আর তুমি যাবে না, কেমন? পাগলামি করে না বউ, কথা দিলাম আমি আমার তোমার কাছে ফিরে আসব। আমার জন্য অপেক্ষা করবা তুমি, কেমন? কাউকে বিয়ে করবে না। একদিন তোমাকে বউ বানিয়ে নিয়ে যাব আমি তোমাকে। কান্না করে না আমার পাগলি। স্মরণা তখন পাগলের মতো কান্না করতে থাকে। পরে রাতকে কথা দেয় রাতকে ছাড়া কাউকে বিয়ে করবে না সে। সেদিনের পর এতটা বছর চলে গেল। স্মরণা সবসময় রাতের সেই ছবিটা দেখতো আর এটাই ভাবতো রাত তার জামাই।
সেই ছোট্ট মনে কথাগুলো জমিয়ে থাকে। শরণ্যা রূপন্তিকা ডাকে বাস্তবে ফিরে আসলো। বর্তমান। কি ভাবিস এত? চল, ভালো লাগছে না, কোথাও থেকে ঘুরে আসি। আর সময় নাই, ওই বাড়ির বউ হব কোন দিন জানি। শরণ্যা কিছু না বলে রূপান্তিকার সাথে বাইরে বের হয়, আর সাফরাত নিজের কেবিনে বসে বসে ভাবতে থাকে আর মনে মনে বলে, সরি আমার ছোট বউ শরণ্যা, তোমার কথা রাখতে পারি নাই। আমি কথা দিয়েছিলাম তোমাকে বিয়ে করব, তোমার কাছে ফিরে যাব একদিন, কিন্তু ঢাকা আসার পর তোমার কথা আর মনে ছিল না। প্রথম দিন ঢাকা এসে মামুনিকে বলছিলাম তোমার কথা, আর কখনো তোমাকে মনে হয় নাই। আর তুমি কিনা এখনো সে আমি ছোট রাতকে পাগলের মতো ভালোবাসো। তুমি কথা রেখেছো, অথচ আমি রাখতে পারলাম না। কখনো যদি জানতে পারো যে আমি তোমাকে ভুলে গেছি, তাহলে কি করবে তুমি জানি না। সাফরাতের খুব খারাপ লাগছিল। তার বয়স ছিল, তবুও শরণ্যাকে ভুলে গেছিল। আর ছোট্ট শরণ্যার সব মনে আছে। রূপ সাফরাতের কেবিনে এসে দেখে সাফরাত কিছু ভাবছে। রূপ সাফরাতের মাথায় চাটি মেরে বলে, কি দরকার ছিল সন্ধ্যার রাত সাজার? ও রাতকে সত্যি ভালোবাসে। জানি ওনাকে। এই রাত ছোট থাকতে প্রতিদিন আমাদের গ্রামের ছোট পার্কে খেলতে যেত। হয়তো তখন পরিচয় হয়েছিল, কিন্তু তুই ওর রাত সাজলি কেন? আমি কাল তোর চিঠি নিয়ে গিয়ে রাখছিলাম, পড়ছিলাম না, কিন্তু এটা করা ঠিক হয়নি। রূপের কথা শুনে সাফরাত মুচকি হেসে সব খুলে বলে যে সেই রাত আর সেই সাফরাত। রূপ অবাক হয়ে সাথে অনেক খুশি হয়। শোন, তোর বোনকে কিছু বলিস না আগে, কিছুটা মজা নেই ওর সাথে। আহা, কত মজা হবে বল। হঠাৎ করে দরজার দিকে তাকিয়ে ভয় পেয়ে যায় সাফরাত, রূপ দুজনেই। শরণ্যা রূপান্তিকা দাঁড়িয়ে আছে, তাহলে কি সব শুনে ফেললো? শরণ্যা বলতে শুরু করলো, কি ব্যাপার, আমাকে দেখে তোমরা সবাই চুপ হয়ে গেলে কেন? কি বলছিলে বলো, আমরা একটু সবাই শুনে আড্ডা দেই তোমাদের সঙ্গে। আর ভাইয়া, তুই আজকে একা চলে আসিস কেন? আমিও তো তোর সঙ্গে আসতে চাইছিলাম। এদিকে সাফরাত তো ভয় পেয়ে গেছিল যে শরণ্যা সবকিছু শুনে ফেলেছে, কি শুনতে পারে নাই ভেবে এবার হাসি মুখে বসে শরণ্যাকে বলতে শুরু করলো, কি ব্যাপার, তোমরা এখানে কি করতেছো? অফিস টাইমে তোমরা অফিসে আসছো কিসের জন্য? তোমরা ঘুরতে চাইলে অন্য কোথাও ঘোরো, এটা অফিস কাজ, করতে হয় অন্য কিছু না। এদিকে সাফরাতের কথায় শরণ্যা রেগে যায়। অযথা তাদেরও তো অফিস, তাও নাকি তাদের আসা যাবে না। শরণ্যা রেগে তার ভাইকে উড়াতুরা বকাবকি শুরু করতে লাগলো। শরণ্যাকে রেগে কথা বলাতে সাফরাত বেশ মজা পাচ্ছে। একটুকু এই মেয়েটা রেগে যায়, ছোট থেকে এটা তার স্বভাব। এবার রূপ চুপ থাকতে পারলো না। সাফরাত আর শরণ্যাকে ঝাড়ি মারতে শুরু করলো। তারপর দুজনেই চুপ মেরে যায়। এরপর সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে মার্কেটের উদ্দেশ্যে বের হয়ে পড়ে। মার্কেটে গিয়ে সবাই বেশ কিছু কেনাকাটি করার পর যখন রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিবে, তখন হুট করে কোথা থেকে একটা ছেলে এসে শরণ্যাকে জড়িয়ে ধরে। সেখানেই সাফরাত ছিল। সাফরাত তো রাগী চোখে তাদের দিকে তাকিয়ে আছে যে এখানে হচ্ছেটা কি। এমন হুট করে জড়ায় ধরার জন্য শরণ্যাও কিছুটা ভড়কে যায়। পরক্ষণে ছেলেটাকে দেখে কিছুটা রাগে ভাবে তাকায়, কিন্তু ছেলেটা কিছু না বলে শরণ্যার গালে একটা ছোট্ট কিস করে সেখান থেকে চলে যায়। আর যার আগে বলে যায়, বেবি, তোমার জন্য আজকে রাতে সারপ্রাইজ আছে। রূপ এবার কিছু বুঝতে না পেরেই শরণ্যাকে প্রশ্ন করে, কারণ তার মাথায় তো কিছুই ঢুকলো না। হুট করে কোথা থেকে একটা ছেলে সেভাবে জড়ায় ধরে আবার কিস করে চলে গেল, কিছু বলার সুযোগ না দিয়েই। তার উপর তাদের দিকে আগে থেকে সাফরাত রাগী চোখে তাকায় আছে। ছেলেটাকে এমন হুট করে সব কি করা যাচ্ছে? আর তুইও কিছু বললি না? এটা কোন ধরনের বেয়াদবি বলতো আমাকে? আশেপাশে কাউকে দেখে না নাকি? আর কিসের সারপ্রাইজের কথা বলে গেল? তুই কি চিনিস ছেলেটাকে? একসাথে এত প্রশ্ন করে নাকি কেউ? চিনি, আমি আমাদের কলেজের সিনিয়র। আমার 4-5 বছরের বড় হবে হয়তো। আমাকে কয়েকবার প্রপোজ করছিল, কিন্তু অ্যাকসেপ্ট করিনি। তারপর তো প্রায় 1 মাস দেখা হয়েছিল না। আজকে হুট করে কোথা থেকে আসলে কে জানে। বাহ, সেই জন্য রাস্তাঘাটে এমন নোংরামি হবে নাকি? কোনো কমন সেন্স নাই। যত সব রূপ, থাক, অফিস থেকে এখানে এসে গেছে, আমি গেলাম, টাটা। সাফরাত সেখান থেকে চলে যায়। শরণ্যা বোকার মতো তাকিয়ে আছে, হলোটা কি এখানে? রূপ বুঝলো সাফরাত রেগে গেছে, সেজন্য রূপন্তিকা শরণ্যাকে নিজের মতো করে থাকতে বলে সাফরাতের পিছিয়ে দৌড় মারে। শরণ্যা আর রূপন্তিকা কিছু না বলে রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করে বাসায় চলে যায়। সাফরাত সেখান থেকে অফিসে না গিয়ে বাসায় চলে যায়। রূপ কিছুই বলল না। রাতে শরণ্যার ফোনে একটা মেসেজ আসে।
মেসেজ পেয়ে নিচে দৌড় মারে স্বর্ণা। নিজেকে যা দেখে তা দেখে অবাকের চরম পর্যায়ে চলে যায়। তার মানে মেসেজে লেখা ছিল, আমার স্বর্ণা রানী, আমি ফিরে এসেছি তোমার লাইফে। বড্ড ভালোবাসো আমায় জানি আমি। সেই ছোট্টবেলায় আমাকে দেখেছো, আমার সাথে খেলেছো, তবুও কখনো ভুলে যাওনি আমাকে। এতটা ভালোবাসো আমায়। তোমাকে বলেছিলাম যে ফিরে আসবো, একদিন তোমাকে বউ বানিয়ে নিয়ে যাব। আমি ফিরে এসেছি। ইতি তোমার পিচ্চি বর রাত। স্বর্ণা নিচে নেমে এসে দেখে রাতুল দাঁড়িয়ে আছে। স্বর্ণা ভাবতেই পারে নাই রাতুলই তার রাত। স্বর্ণা দৌড়ে গিয়ে রাতুলকে জড়ায় ধরে বলতে শুরু করে, রাত, তুমি আমার রাত। এতদিন বলো নাই কেন আমাকে? কত ভালোবাসি তোমায় জান, কত মিস করছি তোমায়। আর এতদিন পর নিজের পরিচয় দিলে আমাকে। কেন এমন করলে আমার সাথে? রাতুল স্বর্ণাকে 2 হাত দিয়ে জড়ায় নিয়ে স্বর্ণার মাথায় হাত বুলিয়ে দেয়। এতক্ষণে স্বর্ণা দৌড়ে আসা দেখে সবাই বাইরে আসে, এসে দেখে এসব কাণ্ড। আর তার থেকে বড় কথা, রূপ শক খাইছে। এই রাত হলে সাফরাত কি মিথ্যা কথা বললো? রূপ কিছু না বলে নিজের রুমে গিয়ে সাফরাতকে ফোন দেয়। কি সমস্যা? ফোন দিচ্ছিস কেন? কেমন ভাই তুই? বোনের খেয়াল রাখতে পারিস না? যার তার সাথে মিশতে দেশ। কি বলবি বল, তাড়াতাড়ি ঘুমাবো আমি। কুল কুল বন্ধু, বুঝতেছি না এখন কেমন করে বলবো তোকে কথাটা। যে রেগে আছিস তার উপর না জানি আমার কথা শুনলে স্ট্রোক না করিস। মাথা ঠান্ডা কর আর আমার কথা শোন। তার আগে নিজেকে কন্ট্রোল করে নি। মেজাজ খারাপ করাস না বাল। কি বলবি বলতো? মাথা ব্যথা করতেছে, রাগ উঠছে। কি বল, কি এমন বলবি? এত হেয়ালি করিস না তো। আসলে শোন, মার্কেটে যে ছেলেটাকে দেখলি সে এখন এসে নিজেকে রাত দাবি করছে। এখন কি করব বুঝতেছি না। আসলে কে রাত, তুই নাকি ওই ছেলেটা? কিছু একটা বল যাতে বুঝতে পারি আমি। হোয়াট? ওই, তোর কি মনে হয় আমি মিথ্যা কথা বলতেছি? আচ্ছা, একটা কাজ কর, তুই ওই ছেলেটার হাত দেখ। আমার হাতে তোর বোন কামড় দিছিল, এখনো দাগ আছে, তুই দেখ আছে নাকি। আর কোনো প্রমাণ তো নাই আমার কাছে, এটাই চেক কর। রূপ এবার রুম থেকে বের হয়ে দেখে রাতুল আর স্বর্ণা বসে বসে গল্প করছে। রূপ এসে রাতের হাত চেক করে দেখে দাগ আছে। রূপ এবার কি করবে বুঝতে পারে না, তাই স্বর্ণাকে বলে, স্বর্ণা, কোথা থেকে কে এসে বললো আমি রাত? তাহলে কি তোকে বিশ্বাস করতে হবে নাকি? আগে তো সব পরীক্ষা করে দেখ, এ তোর রাত নাকি অন্য কেউ। হতেও পারে যে মিথ্যে বলতেছে, তোকে ভালোবাসে তাই। কি বলিস এসব ভাইয়া? এই দেখ, রাত এর হাতে কামড়ের দাগ, আর ছোটবেলায় যা যা হয়েছে সব বলতে পারতেছি আমাকে। তুই কি আমাকে ভালো থাকতে দিবি না? স্বর্ণার রাগ দেখে রূপ কিছু না বলে চলে যায়। রাতও একটু পর চলে যায়। রূপ সাফরাতকে সব বলে। স্বর্ণা নিজের রুমে গিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ে। সকালে শরণ্যা, রাতকে যেহেতু পাইছিস, তো বিয়েটা তাহলে তোর আর রূপের একসাথে কমপ্লিট করি, কি বলিস? রাতের সাথে কথা বলে দেখ কি বলে। আসতে বল তার বাবা মাকে আমাদের বাসায়। রূপ তার বাবার কথায় কেসে ওঠে আর ভাবে সাফরাত কি করবে আল্লাহ জানে। স্বর্ণার অবস্থা খারাপ করবে যে ছেলে। স্বর্ণা উঠে গিয়ে রাতকে ফোন করে সব বলে। রাতও অনেক হ্যাপি। সে স্বর্ণাকে অনেক কষ্টে বাঘে আনছে। আর তাড়াতাড়ি বিয়ে করতে পারলে স্বর্ণার শুধুই তার থাকবে, আর কেউ চাইলেও তার থেকে ছিনিয়ে নিতে পারবে না। বিকেলে রাত তার বাবা মাকে নিয়ে স্বর্ণাদের বাসায় এসে সব কিছু ঠিকঠাক করে চলে যায়। রূপ আর স্বর্ণার বিয়ে একদিনই হবে। রূপ সকাল থেকে ফোন দিচ্ছে সাফরাতের কাছে, কিন্তু সাফরাতের কোনো খবরই নেই। কিছু মাথায় আসছে না। রাত 12টা, সবাই ঘুমিয়ে আছে। চুপি চুপি সাফরাত স্বর্ণাদের বাড়িতে প্রবেশ করে। রূপ ঘুমের মাঝে বুঝতে পারে কেউ তাকে শূন্যে ভাষায় নিয়ে যাচ্ছে। হুট করে রূপ চিল্লিয়ে উঠে সামনে তাকিয়ে দেখে ভয় পেয়ে যায়। তুই এত রাতে তুই আমার বাসাতে কি করিস? আসলে তুই কি সাফরাত নাকি? ও মা গো, ভূত! বাঁচাও আমাকে, বিয়ের আগে মেরে ফেললো গো, আমার মাজা গেল গো। চুপ, একটা কথাও না। ভূতের বাপ আমি। মেজাজ খারাপ আছে, একদম ন্যাকামি করবি মা মেয়েদের মতো। ওই তোর বোনের কাণ্ডজ্ঞান নাই। রাতকে ভালোবাসি ভালোবাসি করে মরতেছে, অথচ আমাকে না চিনে অন্য একজনের সাথে বিয়ে কমপ্লিট করছে। তোর বোনকে মেরে ফেলবো আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করলে। ইয়ে মানে বলছি কি, শোন না, তুই একদম আমার বোনের দিকে নজর দিবি না। দেখো যেটাতে খুশি সেটা ওকে দিতে চাই, তাই প্লিজ ঝামেলা করিস না। আমি জানি তুই রাত, কিন্তু দেখ
রাতুল ছেলেটাকে আর কোনো এমন করতেছে কে জানে। আর যাই হোক, ছেলেটা স্বর্ণাকে ভালোবাসে, তাই প্লিজ ভালো থাকতে দে ওদের। ওদের মাঝখানে আসিস না। কি বলি তুই? রূপ, তুই ঠিক আছিস? বলতো আমাকে, কি বলতেছিস তুই এসব? তুই ভালো করে জানিস এই কয়দিনে তোর বোনকে কতটা ভালোবাসি, আর সেই তুই কিনা আমাকে সব বলতেছিস। দেখ, রাগাবি না আমাকে। আমি খোঁজ নেওয়ার চেষ্টা করতেছি ছেলেটা কি চায় আর কে সে, যে নিজেকে রাত বলে দাবি করে, আর এমনকি রাতের চিহ্ন তার মাঝে। দেখ, জানি তুই কতটা ভালোবাসিস স্বর্ণাকে, তবু আচ্ছা যা ভালো বুঝিস কর। তবে আমার বোন যদি কোনো কষ্ট পায় তোর থেকে, তাহলে কিন্তু ছেড়ে কথা বলবো না, আমি বলে দিলাম। ওইটা আমার নয়নের বোনে, খুব ভালো করে জানিস তুই। ও যখন যা চায় তাই দিয়েছি আমি। চিন্তা করিস না সেসব নিয়ে। শোন, একা তো আর প্ল্যান করা যায় না, তাই তোকে নিয়ে প্ল্যান করব। আর সেজন্য ছাদে আনলাম, কিন্তু এত রাতে ছাদে না থাকাই ভালো। চল তোর রুমে যাই আগে। আর হ্যাঁ, ক্ষুধা লাগছে, খাবার দে, না খেয়ে আছি আমি। রূপ আর সাফরাত নিচে নেমে আসে। রূপ সাফরাতের জন্য খাবার এনে দেয়। সাফরাত খেয়ে রূপকে তার সব প্ল্যান বলে। সাফরাতের কথায় রূপ রেগে যায়। ওই কি ভাবছিস তুই? আমাকে বলতো। তোর তো দেখি সাহস বেড়ে গেছে। আমার বোনকে নিয়ে তুই আমার সাথে প্ল্যান করতে বসছিস, আর কি সব বলতেছিস? আমি এমন করব তোর জন্য, তাই না? লাথি খাবি, সর যা। প্লিজ কলিজা, আমার রাগ করিস না। দেখ, তুই ছাড়া তো আমার আর বেস্ট ফ্রেন্ড নাই। তুই তো কারোর সাথে মিশতে দেশ নাই, তাই তুই আমার জেশালা হওয়ার আগে কিন্তু আমার বন্ধু। তাই প্লিজ না করিস না, যা বলতেছি রাজি হ। প্লিজ কলিজা আমার, প্লিজ। তুই ছাড়া প্লিজ আর কোনো রাস্তা নাই। ওকে ওকে ওকে, থাক, আর বলতে হবে না। কাল থেকে মিশন শুরু করতে হবে, আর দেখতে হবে কি রাতুলকে ভালোবাসে, আর এমন মেয়ে আছে কিনা যে টাকার জন্য সব করতে পারবে। তবে আর কি, আমার কামড়টা তো ভাঙছিস তুই। আয় ঘুমা, আর কোনো কথা নয় রাতে। মানে বলছিলাম কি বন্ধু, তুই থাক, আমি একটু আমার বউটাকে দেখে আসি। প্রমিস, কিছু করবো না বিয়ের আগে, বিয়ের পরে কথা ভিন্ন। এদিকে সাফরাতের কথা শুনে রূপ হেসে দেয়। সাফরাত স্বর্ণার রুমের সামনে এসে দেখে দরজার ভেতর থেকে বন্ধ করা। সাফরাত ভাবে এটাই বুঝি হওয়ার ছিল। পরক্ষণে মনে পড়ে এদের সব রুমের ডুপ্লিকেট চাবি আছে, যার দ্বারা বাহির থেকে দরজা খোলা যায়। সাফরাত রুমের সাথে ঝগড়া করে চাবিটা নিয়ে আসে। রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে দেখে স্বর্ণা এলোমেলোভাবে শুয়ে আছে। সাফরাত দরজা লাগিয়ে স্বর্ণার পায়ের কাছে গিয়ে বসে আর পকেট থেকে একটা পায়েল বের করে স্বর্ণার পায়ে পরিয়ে দেয়। এরপর স্বর্ণার ঘুমন্ত কয়েকটা ছবি উঠিয়ে নেয়, সাথে পায়েল পরা পায়েরও কয়েকটা ছবি উঠায়, আর ভাবতে থাকে সেই ছোটবেলার কথা। সাফরাতের সব মনে পড়ে গেছে। সাফরাত মুচকি হেসে ভাবে সেই দিনের কথা, যেদিন সাফরাত শেষবারের মতো স্বর্ণার সাথে দেখা করেছিল। অতীত। সাফরাত যখন স্বর্ণা থেকে বিদায় নিয়ে চলে যাবে, তখন স্বর্ণার পেছন থেকে সাফরাতের হাত টেনে ধরে আর কেটে দেয়। সাফরাত স্বর্ণার চোখের পানি মুছে দিয়ে কপালে চুমুইকে দিয়ে বলে, হে আমার পিচি বউ, কাঁদে না শোনাবো আমার। আমি একজন তোমার কাছে ঠিকই ফিরে আসবো, দেখে নিও। একদম মন খারাপ করবে না, কেমন? কি হয়েছে তোমার? এইভাবে কান্না করলে কি আমার যেতে মন চাইবে বলো? আচ্ছা, কি নিবে বলো? যখন ফিরে আসবো তোমার কাছে, তখন কি নিয়ে আসবো বলো? এটা শুনে যেন স্বর্ণা অনেক খুশি হয়। স্বর্ণা সাফরাতের হাত ধরে ঘুরতে শুরু করে আর বলে, সত্যি তুমি আমার জন্য আমি যা চাইবো তাই নিয়ে আসবা? তাহলে কি চাইবো তুমি বলো? তোমাকে ছাড়া তো কিছু ভালো লাগে না আমার রাতভর। আচ্ছা, তুমি আমাকে ঝুনঝুনিওয়ালা একটা নূপুর এনে দিও, কেমন? সেদিন সাফরাত স্বর্ণার কথা শুনে মুচকে হাসি দিয়ে চলে আসে। বর্তমান। সাফরাতের ধ্যান ভেঙে যায় স্বর্ণার নড়চড় করাতে। সাফরাত কি জানি ভাবে, স্বর্ণার ঠোঁটে ঠোঁট ছোঁয়ায় একটা ছবি উঠায়। তারপর ঘাড়ের কাছে যে তিলটা ছিল সেটাতে একটা ছোট্ট করে চুমুকে দেয়। এরপর সাফরাত তার নিজের হাতের দিকে তাকায়, এই কামড়ের দাগটা স্বর্ণার দেয়া। সাফরাত যখন স্বর্ণাকে ছেড়ে চলে গিয়েছিল, এর মাঝে সে ভুলে গেছিল স্বর্ণার কথা, কিন্তু এই হাতের কামড়ের দাগটা তাকে কেমন যেন একটা ভালো লাগা অনুভব করাতো। তার জন্য সে মাঝে মাঝে দাগটাতে নিজেই কামড় বসাতো, আর সেজন্য এখনো দাগটা আছে। সাফরাত সবশেষে দরজা লাগাই দিয়ে রূপের রুমে এসে দেখে রূপ ঘুমায়। সাফরাত রূপকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায়। রাতে এখানে না থাকাই ভালো। সাফরাত বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে যখন রূপের ঘুম ভাঙে, তখন দেখে সাফরাত নাই। পরে ফোন দিয়ে শোনে রাতেই চলে গেছে। এদিকে স্বর্ণা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যখন বিছানা বসে, তখন বুঝতে পারে তার পায়ে কিছু একটা আছে। সে তাকিয়ে দেখে একটা পায়ে।
ওয়াও, এত সুন্দর একটা পায়েল। ওয়েট, এটা তো আমার না। আমি তো রাতের দেওয়া পায়েল ছাড়া কারো পায়েল পরবো না বলে পায়েল কিনি নেই। তাহলে এটা কে কিনে দিয়ে গেল? কি জানি, বুঝি না কিছুই। যাই হোক, খুলে রাখি। রাত ছাড়া কারো অধিকার নেই আমাকে পায়েল পরানোর। এভাবে 15টা দিন কেটে গেল। সাফরাত আর রূপ তাদের কাজে ব্যস্ত হয়ে তার উপর বিয়ের জন্য সব কাজ চলছে। আজকে সাফরাত আর রূপ বের হয়েছে একটা পার্কে একজনের দেখা করার জন্য। সাফরাত অনেকটা বেশি এক্সাইটেড। পার্কে গিয়ে সাফরাত আর রূপ একটা মেয়ে বসে আসছে সেখানে যায়। পরিচয় হওয়ার পর মেয়েটা নিজেই বলতে থাকে, হাই, আমি রুমি, রাহুলের বেস্ট ফ্রেন্ড আর ওর চাচাতো বোনও হই। আমি জানি আপনারা কেন ডেকেছেন, আর আমি সত্যিটাই আপনাদের বলবো। রাতুল আসলে রাত না, ও অনেক আগে থেকেই শরণ্যাকে ভালোবাসতো, কিন্তু শরণ্যা বলতো ও রাত নাম এর একজন ভালোবাসতো। তো এটা নিয়ে রাতুল অনেক খোঁজ নিয়ে রাতের ব্যাপারে সব জানতে পারে, যে রাত কে কেমন ভাবে কি হয়েছিল। সেটা মূলত নেট এ একটা পেজ আছে, ওখানে শরণ্যা নাকি তার কাহিনী বলেছিল। ওইখানেই রাতুল সব জানতে পারে, আর তারপর রাত সেজে আসে। ওই ব্যাপার, কিন্তু তার হাতে দাগ আছে। সেটা কিভাবে করলো ও? আর তুমি না ওর বেস্ট ফ্রেন্ড? তাহলে সব সত্যি বলতেছো কেন আমাদের? তুমি চাও না তোমার ফ্রেন্ড শরণ্যাকে বিয়ে করুক? ফ্রেন্ডরা তো চায় বন্ধু ভালো থাকুক। এই শালা থাম, তুই তো সত্যিই শুনতে আসছিস, এখন আবার এমন করিস কেন? নাকি তুই চাচ্ছিস যে রাতুল স্বর্ণাকে বিয়ে করে নি? সর, যা ভাগ। আর রুমি, তুমি বলো এখন উপায় কি? তুমি সত্যি বলতেছো এর পিছনে কারণ আছে, তা বুঝতেই পারতেছি, তাই শর্ট করে বলে ফেলো। আমি রাতুলকে ভালোবাসি সেই ছোট্ট থেকে। রাতুলকে কখন ও বলার সাহস হয় নাই, আর যখন বলবো তখন ঠিক শরণ্যার সাথে পরিচয়। আর রাতুলের শরণ্যাকে নিয়ে পাগলামি করতে লাগছিল, তাই আর বলা হয়ে ওঠেনি। আমি চাচ্ছি বিয়েটা যেন না হয়। আর এই হাতে জাস্ট মেকআপ পরে ওই রকম দাগ বানিয়েছি, আমি সব বললাম। এখন বাকিটা আপনাদের ব্যাপার। ওকে ওকে, একটা আইডিয়া পাইছি। রূপ তোদের বাসার সবাইকে বলে যে আমি রাত শরণ্যা ছাড়া ও যেন না ও যেন না জানে, বুঝলি? আর রাতুলকে বিয়ের দিন আমরা সরাবো আর রমির সাথে বিয়ে দিব। আর রাতুলের জায়গায় আমি বিয়ে করবো আমার সন্ধ্যাবতী বউকে। সো আমিও আয়োজন করি। এমনি এমনি তো আর বিয়ে করা যায় না, তাই না? বাহ, কিয়া বাত। ওকে, কি আর করার, তাহলে তাই হোক। আর রুমি, আপনাকেও ধন্যবাদ। এর জন্য না হয় আমরা আপনারা রাতুলের বিয়েটা দিয়ে দিব। আজ তাহলে আসি, ভালো থাকবেন। চল সাফরাত। সেখান থেকে রূপ আর সাফরাত রূপদের বাসায় আসে। তারপর রূপ তার বাবা মা সবাইকে সবটা বলে দেয়, আর তারাও রাজি হয়। শরণ্যার রূপান্তিকা ছাড়া সবাই এখন জানে সাফরাতের রাত। এখন সময় যাচ্ছে। আজ শরণ্যা, রূপ, সাফরাত, রূপন্তিকা, আর অন্যদিকে রাতুলের গায়ে হলুদ হচ্ছে। সাফরাতও নিজের বাসা আয়োজন করেছে বিয়ে বলে কথা। শরণ্যা রেডি হয়ে নিচে নেমে স্টেজে বসে, সাথে রূপ, রূপন্তিকাও আছে। সবাই এক এক করে হলুদ লাগিয়ে দিচ্ছে। শরণ্যা খেয়াল করলো যে তার ভাইয়ের বিয়ে হচ্ছে, অথচ আজ সাফরাত নাই। তাই রূপকে বলল, ভাইও শরাফত ভাইয়া কই? তোর বিয়ে শরাফত ভাইয়া না তোর বেষ্টু তাহলে আসলো না কেন? কি ব্যাপার বলতো? কেমন বেষ্টু যে বেষ্টুর বিয়েতে আসে না? হায়, আর দেখো আমার বেষ্টুর নিজেরও বিয়ে করতেছে, সাথে আমিও বিয়ে করতেছি। এমন বেষ্টু হতে হয়, বুঝলা? একসাথে বিয়ে করতে হয়। তুই একা বেস্তুর সাথে বিয়ে করিস নি, আমার দোস্ত করতেছে। সেটা কি আর তুই জানিস? সে তো আমার বোনকে উঠাই নিয়ে যাবে বউ বানায়। সেটা জানলে তুই এখানে তুল কালাম বানাই দিতিস। একটু পর দেখা গেল সাফরাত বাইক দিয়ে ভেতরে প্রবেশ করে। তার ঠোঁটে লেগে আছে একটা অমায়িক হাসি। সাফরাতকে দেখে রূপ আর তার বাবা মা মুচকি হাসছে। সাফরাত একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে নিয়ে শরণ্যাদের কাছে যায়। গিয়ে শরণ্যার গায়ে হলুদ মাখিয়ে দিয়ে বলে, কি মনে হয় সন্ধ্যাবতী, যে আমার ফ্রেন্ডের বিয়েতে আসবো না, তাই না? এটা কি কখনো হয় বলো? এই যে দেখো চলে আসলাম, সাথে আমার সন্ধ্যাবতীকেও হলুদ লাগানো হলো। বিয়ের জন্য তৈরি হও, সারপ্রাইজ ওয়েট করতেছে তোমার জন্য। যাই হোক সন্ধ্যাবতী, খুব সুন্দর লাগতেছে তোমাকে। এই সন্ধ্যা রাতে তারাগুলি যেমন সৌন্দর্য বৃদ্ধি করে, ঠিক আমার সামনে বসা সন্ধ্যাবতী আজ যে সৌন্দর্য বৃদ্ধি করতেছে, তার মারাত্মক সুন্দর লাগতেছে। আসো কয়েকটা সেলফি ওঠাই। শরণ্যা হাঁ করে তাকিয়ে আছে, কি সব বলছে। আবার সাথে আমার সন্ধ্যাবতী লাগাইছে। শরণ্যা তাকায় দেখে তার মা বাবা হাসছে। সেদিকে শরণ্যা ভ্রু কুচকে তাকালে সবাই চুপ নড়ে যায়। সাফা জোর করে হলুদ মাখিয়ে দিয়ে পুরো মুখের সাথে সেটারও ক্যামেরা দ্বারা ভিডিও করে
আর ছবি ওঠায়। তারপর রূপকে আর রূপন্তিকাকে হলুদ লাগায়, সবার থেকে বিদায় নিয়ে চলে যায় কিছু না খেয়েই। অনুষ্ঠান শেষে স্মরণা নিজের রুমে গিয়ে বারবার ভাবছে সে রাতকে চিনতে ভুল করে নাই তো, কেমন যেন লাগছে তার। এতটা ভেবে ঘুমের দিকে পাড়ি জমায়। সকালে ঘুম থেকে উঠে রূপের ডাকাডাকিতে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিজের রুমে বসে আছে মন খারাপ করে। এমন সময় রূপ আর রূপান্তিকা আসে। স্মরণার মন খারাপ দেখে রূপ স্মরণার পাশে বসে বলে, কি হয়েছে বনু, মন খারাপ কেন? আজকের দিনে এমন মুখটা প্যাঁচার মতো করে থাকলে হবে নাকি? আর তুই তো রাতকে পেয়ে যাচ্ছিস আর এভাবে মন খারাপ করে আছিস, কি হয়েছে বল? আমরা কি কিছু করেছি? স্মরণা রূপকে জড়ায় ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। হুট করে এমন করায় রূপ কিছুটা অবাক হয়। পরক্ষণে বুঝতে পারে সবাইকে ছেড়ে যাবে, এই ভেবে হয়তো কান্না করছে। রূপও তার নিজেকে সামলাতে পারল না, বোনকে জড়িয়ে ধরে কেঁদেই দিল। একটু পর রূপের মা বাবা এসে এমন দেখে তারাও কেঁদে দিল। রূপন্তিকার বেচারাও মুখ ভার হয়ে উঠে আছে। হঠাৎ করে ওইদিকে কেঁদে উঠল। এবার সবাই ওর দিকে তাকালো। রূপ বলে বসে, তোর আবার কি হলো? তুই তো এ বাড়িতেই থাকবি, তুই আবার কাঁদিস কেন? নাকি অন্য বাড়ি যাওয়ার শখ হয়েছে কোনটা বলতো? ব্যাপার ভালো টাকায় না, মুখটা এমন করে রাখছিস কেন? না মানে বলছিলাম কি, আমি তো এই বাড়িতেই বিয়ে করতেছি। স্বর্ণার মতো তো সবাইকে ছেড়ে যেতে হবে না। তাহলে কি করব আমি? আমার যদি বিয়ের সময় কান্না না পায়, সবাই যদি আমাকে বিয়ে পাগলি বলে, এই ভেবেই কান্না পাচ্ছে। রূপন্তিকার কথায় সবাই হেসে দেয়। অরণ্যা রূপন্তিকাকে মারতে শুরু করে। সবসময় মজা নিয়ে বসে থাকে রূপন্তিকা। বিয়ের সময় হয়ে এসেছে। সাফরাত আসছে, সাথে তার মাও, তবে গেস্ট হয়ে। একটু পর রতলের বাড়ি থেকে ফোন দিয়ে জানায় বর পালাইছে। সেটা শুনে স্মরণা কান্না না করে অবাক হয়। সে যদি রাত হয় তাহলে কখনো পালাতো না। বুঝলো ও রাত না, সব নাটক। শরণ্যা, মা, রেডি তো হয়ে আছিস? সবাই কানাঘুষা করতেছে যে মেয়ের বিয়ে দিতে পারলাম না, কত কি। তাই বলছিলাম কি, সাফরা ছেলেটা তো ভালো, আমরা চাচ্ছি ওর সাথে তোর বিয়ে দিয়ে দেবো। ওর বাবা মাও রাজি। নিচে আয়। তুমি কি বলতে চাচ্ছ? আমি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি যে এখন যার তার সাথে বিয়ে দিয়ে দেবে আমাকে? আমি রাত ছাড়া কাউকে বিয়ে করব না। যতদিন এ রাত না আসে আমি বিয়ে করব না। যাও আমার চোখের সামনে থেকে। আমি একবার যখন বলেছি বিয়ে করব না তো করব না। স্মরণা এসব ভাবছিল, তখন স্মরণার মা এসে বলল। স্মরণা রেগে কথাগুলো বলে তখন রূপ ও রুমে চলে আসে। স্মরণা রাজি হচ্ছে না দেখে রূপ কিছুটা রেগে যায়। তাই রাগের মাথায় বলে, হ্যাঁ, তুই আমাদের বোঝা হয়েছিস। বয়স কম না তোর, এখন মানুষও কথা শোনাচ্ছে। সারা জীবন তোকে বসে বসে খাওয়ানোর ইচ্ছে আমাদের নেই, তাই চুপচাপ বিয়ে করে নে, আমাদের শান্তি দে। তোকে নিয়ে মানুষের কথা শোনার ইচ্ছে করতেছে না। বাহিরে সবাই যা নয় তাই বলতেছে, সেটা আমাদের শুনতে ভালো লাগছে না। রূপের কথায় স্মরণা রূপের দিকে তাকায়। তারপর কিছু না বলে তার মায়ের সাথে যা আর বলে সে বিয়েতে রাজি। এবার রূপ কিছুটা অবাক হয় হুট করে রাজি হওয়ায়। বিয়ে শেষে স্মরণা কারোর সাথে কথা না বলে সাফরাতের গাড়িতে উঠে বসে। সবাই বুঝতে পারে স্মরণা রেগে আছে। রূপের কিছুটা খারাপ লাগে। এবার যাওয়ার সময় সাফরাত বলে, মা, আপনারা চিন্তা করবেন না, আমি ম্যানেজ করে নিব ওকে। আমি কোনো কষ্ট পেতে দিব না, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আর রূপ, আমার উপর তো তোর বিশ্বাস আছে, কান্না করিস না, তোর বোন হ্যাপি থাকবে। আসি, দোয়া কর। গাড়িতে যাওয়ার সময় সাফরাত দেখে স্মরণা অন্যদিকে মুখ ফিরে নীরবে কেঁদে যাচ্ছে। সাফরাত মুচকি হেসে মাকে ইশারায় বলল যেন স্মরণাকে সামলায়। তার মা স্মরণার পাশে এসে স্মরণাকে টেনে নিজের বুকে জড়িয়ে নেয়। স্মরণা কে সেটা না দেখে কেঁদে ওঠে। সাফরাতের মা কিছুটা অবাক হয়। এত এত কান্না করার কি আছে? তবুও কিছু বলল না। কিন্তু সাফরাতের দিকে রাগে চোখে তাকিয়ে আছে। মেয়েটাকে সত্যি বললে কি এমন হবে? বাসায় এসে স্মরণা অনেকটা অবাক হয়। মানুষের অভাব নাই, এমনকি বাড়ি সাজানো আছে। এই সময় এর মধ্যে কখনো এসব সম্ভব না। তাহলে কি সব আগে থেকে প্ল্যান ছিল, নাকি কিছুই মাথায় আসছে না স্মরণার? সব নিয়ম শেষে স্মরণা রুমে গিয়ে ঘুমাবে। এমন সময় বিছানায় তাকিয়ে দেখে বিছানা সাজানো। স্মরণা বুঝতে বাকি নেই সব প্ল্যান ছিল। আর তার ভাই আগে থেকে জানতো যে রাতুল রাত না, আর রাতকে ছাড়া স্মরণা কাউকে বিয়ে করবে না, যার জন্য প্ল্যান করে সব করেছে। স্বর্ণা রেগে ফুল সব ছিটতে শুরু করে আর চিল্লিয়ে বলতে লাগে, আমাকে ঠকানো হয়েছে। সব আগে থেকে জেনেও কেন এমন করলো ভাইয়া? আমি কি এত বোঝা হয়ে গেছিলাম যে আমাকে মিথ্যা বলে বিয়ে দিয়ে দিল? আমাকে একটা বার বলার প্রয়োজন মনে করলো না?
মানি না আমি এই বিয়ে, মানি না, আমি থাকবো না এখানে। এদিকে স্বর্ণা চিল্লানিতে সাফরাত আর তার মা রুমে এসে দেখে এই অবস্থা। স্বর্ণাকে তারা থামানোর চেষ্টা করলেও লাভ হয় না। সাফরাত তার মাকে রুমে দিয়ে পাঠায়। সাফরাত দরজা লাগিয়ে স্বর্ণার সামনে গিয়ে বুকের সাথে জড়িয়ে নেয়। স্বর্ণা ছাড়াতে না পেরে এরপর এক কামড় বসায় সাফরাতের বুকে। একসময় নীরব হয়ে পড়লে স্বর্ণাকে বিছানায় শুয়ে দেয় সাফরাত, নিজেও তার পাশে শুয়ে পড়ে। খুব ভোরে স্বর্ণার ঘুম ভাঙে। চোখ খুলে নিজেকে সাফরাতের বাহুতে আবিষ্কার করে। স্বর্ণা ঝাটকা মেরে সাফরাতকে সরিয়ে দেয়। সাফরাত এবার চোখ খুলে বোঝার চেষ্টা করে কি হয়েছে, কিন্তু বুঝে উঠতে পারে না। স্বর্ণা রাগী ভাবে চিল্লিয়ে বলে, আপনি কি ভেবেছেন বিয়ে করেছেন বলে কিনে নিয়েছেন আমাকে? একদম কাছে আসার চেষ্টা করবেন না বলে দিলাম। আমি শুধু রাতের, আর কারো না। আপনি সব জেনে কেন আমাকে বিয়ে করেছেন? আপনাকে আমি বলি নাই বিয়ে করার কথা। জোর করে ভাইয়ার সাথে প্ল্যান করে সব করেছেন আপনারা। আপনার মুখ দেখতেও আমার ঘৃণা হচ্ছে। কোন সাহসে আমাকে জড়ায় ধরছেন? স্বর্ণা প্লিজ আস্তে কথা বলো, বাইরে সবাই শুনে ফেলবে। আমার রুম সাউন্ড প্রুফ না, এত বড় লোকে আমার ভালো লাগে না, তাই আস্তে কথা বলো। আর হয়তো ঘুমের মাঝে জড়াই ধরেছিলাম, এতে এত চিল্লানোর কি আছে? এত রিয়াক্ট করতেছো কেন বুঝলাম না। আমি তোমার জামাই, অন্য কেউ না। যাও, আজান দিছে, নামাজ পড়ে এসে ঘুমাও। জামাই মাই ফুট, বললাম না আমি এই বিয়ে মানি না, মানে মানি না। আর কিসের জামাই? আর একদিন যদি কাছে আসা দেখি মেরে ফেলবো বলে দিলাম। এই বাড়িতে থাকার ইচ্ছে আমার নেই। তার থেকে বড় কথা, আমি আর নিজের বাড়িও ফিরে যাব না। বোঝা হয়ে গেছি সবার কাছে। যতদিনে না রাতকে খুঁজে পাই এখানেই থাকবো, আপনি দূরে থাকবেন আমার থেকে। সাফরাত বিরক্ত হয়ে উঠে অজু করে নামাজ পড়তে বসে। একটু পর স্বর্ণাও এসে সাফরাতের পাশে বসে একসাথে দুইজনও নামাজ আদায় করে। স্বর্ণা উঠে যাবে এমন সময় সাফরাত স্বর্ণার হাতে টেনে বসে আর বলে, দেখো সন্ধ্যাবতী, যা হবার হয়েছে সব মেনে নাও। এখন বিয়ে হয়ে গেছে, তাই সব বাদ দিয়ে সংসারে মন দাও। আর প্লিজ যাই করো না কেন, আব্বু আম্মুর সাথে খারাপ ব্যবহার করো না কখনো। তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসবে, তাদের কোনো মেয়ে নেই। আর সেই তুমি রাতকে খুঁজতেছো, তুমি তো এখন চিনবে ও না বড় হয়েছে, তাহলে রাতের জন্য অপেক্ষা করে কি হবে বলো? স্বর্ণার কিছু না শুনে চিল্লিয়ে উঠে। তার এসব ভালো লাগছে না। রাত ছাড়া সে কাউকে মেনে নিতে পারবে না। রাত তো বলেছিল সে ফিরে আসবে। আজ বৌভাত দুই জায়গাতেই, তাই রূপ ওরা কেউ আসতে পারবে না। অনেক ধুমধাম করে দুই বাড়িতে সব সম্পূর্ণ হয়। স্বর্ণা সাফরাতের বাবা মার সাথে কোনো খারাপ ব্যবহার করে না, কিন্তু সাফরাতকে সে সহ্য করতে পারে না। রাতে সাফরাতের আরো বন্ধুরা আছে, তারা থেকে যায় ওদের বাসায়। সবাই মিলে রাতে যখন আড্ডা দেয়, তখন একটা মেয়ে এসে সাফরাতকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে আর বলে, সাফরাত, তুমি এটা কিভাবে করতে পারলে বলো? তুমি তো বলছিলা আমাকে বিয়ে করবা, তাহলে কেন এই মেয়েটাকে বিয়ে করলে? তুমি কথা দিয়ে কথা রাখো না কেন? তুমি এই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দাও প্লিজ। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি শুনলাম এই মেয়েটা নাকি তোমাকে বর হিসেবে মানে না, তাহলে তাকে ডিভোর্স দাও প্লিজ, আর আমাকে বিয়ে করো। স্বর্ণা সেদিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। সাফরাত কি করবে বুঝে উঠতে পারছে না। মেয়েটা তার মামাতো বোন মিতু, তার থেকে 10 বছরের ছোট, মাত্র ক্লাস 10-এ পড়ে। ছোট থেকে সাফরাতের সাথে বেশি মিশতো আর বলতো সাফরাতকে বিয়ে করবে। সাফরাত তখন বলতো বিয়ে করবে না। সব ঠিকই ছিল। সাফরাত ভাবতো ছোট মেয়ে তাই এমন করছে, কিন্তু না, একসময় সেটা পাগলামিতে পরিণত হয়। ক্লাস 10-এ থাকতে হাত কাটতে শুরু করে, তাই সাফরাত খুব সবকিছু সামলানোর জন্য বলেছিল মিতু বড় হলে বিয়ে করবে। সাফরাত মিতুকে নিজের থেকে সরিয়ে বলে, মিতু, এমন পাগলামি করিস না, মনে তুই বড় হচ্ছিস, বোঝার চেষ্টা কর। আরো না, ওইটা তোর ভাবি। স্বর্ণা নাম, ভাবি বলবি কেন? তোকে আমার থেকে সুন্দর ছেলে এনে দিব, চিন্তা করিস না। আমি তোর 10 বছরের বড়, তোকে কিভাবে বিয়ে করবো বল? সেদিন তোকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলাম বিয়ে করব, তাই সেটা নিয়ে বসে থাকিস না। যা, রাত হয়েছে, ঘুমা। মিতু সাফরাতের কথা রেগে যায়। এখন শব্দ স্বর্ণার ভেবে স্বর্ণাকে গিয়ে ধাক্কা মারে। স্বর্ণা সেদিকে তাকায়, নিজেকে সামলে নেয়, কিছু বলে না। স্বর্ণা চুপ থাকতে মিতু আরো রেগে গিয়ে স্বর্ণাকে থাপ্পড় মারে 3-4টা। স্বর্ণা গালে হাত দিয়ে চুপ করে থাকে, তবুও একটা টু শব্দ করে না। সবাই অবাক হয়ে স্বর্ণার দিকে তাকায়। মিতু আবার মারতে যাবে, তার আগে স্বর্ণা হাত ধরে নিজের সাথে জড়িয়ে নেয়। মিতু এবার আবার কান্না করে দেয়। স্বর্ণা এবার মিতুর মাথায় হাত দিয়ে বলে, তুমি আমার অনেক ছোট, তাই তুমি করেই বললাম। কান্না বন্ধ করো। আমি তোমার শরাফতকে তোমার থেকে কেড়ে নিব না, কথা দিলাম। আমার ওপর বিশ্বাস রাখতে পারো। তোমার মতো
আমিও অন্য কাউকে ভালোবাসি। আমি নিজে কথা দিলাম তোমাকে শরাফতের সাথে বিয়ে দিয়ে দিব। আমি অন্যদের মতো কথা দিয়ে পালিয়ে যাই না, নিজের কথার গুরুত্ব বুঝি আর রাখিও। স্বর্ণার কথায় মিতু শান্ত হয়। সাফরাত রেগে যায় অনেকটা, কিন্তু কিছু না বলে চলে যায় নিজের রুমে। আর মনে মনে ভাবে যে সাফরাত কি ভুল করছে, এখন স্বর্ণাকে সত্যিটা বলে দেওয়া উচিত ছিল, নয়তো সামনে কিছু ঘটবে যা কারোর জন্য ভালো হবে না। সাফরাতই তো রাত, সেটা জানলে কি স্বর্ণা মিতুলকে কথা দিত? সাফরাতের মাথা কাজ করা বন্ধ করে দেয়। সাফরাত শুয়ে শুয়ে সব ভাবছে আর স্বর্ণার জন্য অপেক্ষা করছে। অনেক অপেক্ষার পরও স্বর্ণা রুমে না আসায় বাইরে বের হয়। পাশের রুমে দরজা খোলা থেকে তাকিয়ে দেখে স্বর্ণা আর মিতু একসাথে শুয়ে আছে, তাই নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। সকালে স্বর্ণা ঘুম থেকে উঠে নিচে গিয়ে রান্নাঘরে যায়। গিয়ে দেখে তার শাশুড়ি মা রান্নাঘরে রান্না করার জন্য সব রেডি করছে। স্বর্ণাকে দেখে বলে, আরে মা, তুই এখানে কি করিস? কে আসতে বলেছে? তুই নতুন বউ, তুই এত সকালে এখানে কি করিস? যা নিজের রুমে যা, তোর বাবাই দেখলে আমাকে বকাবকি করবে। আমি কফি বানাই দিচ্ছি, সাফরাতকে নিয়ে গিয়ে দে, আর তোর বাবাইকেও। মিতু কই আছে? ওরেও ডেকে উঠা একটু, ওর সামনে পরীক্ষা, বাসায় দিয়ে আসতে হবে। তুই যা গিয়ে ড্রয়িং রুমে বস। আরে মা, কি বলো? তুমি না কাল বললা আমি তোমার মেয়ে, তাহলে নতুন বউ হলাম কিভাবে? আর ভালো লাগতেছে না রুমে বসে থাকতে, তাই তোমাকে হেল্প করতে চলে আসলাম। চিন্তা করো না, আমি সব রান্না করতে পারি। বাপের বাসায় বসেছিলাম না, রান্না করতাম মাঝে মাঝে আমি, তাই সব শিখে নিয়েছি। তুমি এক কাজ করো, কি কি করব বলে দাও, আমি করে নিচ্ছি। স্বর্ণা জোরাজোরি করতে লাগে। সালমা বানুর সাথে, তাই উনিও আর কিছু বলে না। দুজন মিলে রান্না করে। এর মধ্যে সাফরাত আর মৃদুকে কফি দিয়ে আসছে কাজের লোক। রান্না শেষে যখন স্বর্ণা রুমে যাবে তখন সালমা বলে ওঠে, শরণ্যা, একটা কথা বলি মা তোকে। দেখ, আমার ছেলে তোকে পছন্দ করেই বিয়ে করেছে, তুইও মেনে নে। ভালোবাসা হারাস না। আমার ছেলে কখনো কোনো কষ্ট পেতে দেবে না তোকে, এটা বিশ্বাস রাখতে পারিস। আমি জানি আমার ছেলে কেমন, সেই দিক থেকে তোকে বলতেছি, ঠকবি না কখনো আমার ছেলের কাছে। ওকে মেনে নেওয়ার চেষ্টা কর, দেখবি অনেক সুখী হবে। সালমা বানুর কথা স্বর্ণা অনেকটা রেগে যায়, কিন্তু নরম সুরে কিছু কথা বলে যা শুনে সালমা বানু অনেকটা অবাক হয়। স্বর্ণা যাওয়ার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, এই মেয়েটা কি পাগল হয়েছে না? মানুষ ভালোবাসে ঠিক, কিন্তু এই ছোটবেলার ভালোবাসা নিয়ে পড়ে আছে। আর এই সাফরাতকে নিয়েও পারি না, বললে কি হয় ওই রাত। আর এই মেয়ে দিন দিন যে পাগলামি করতেছে, সাফরাত সত্যি কথা না বললে কোনোদিন জানি এই বাড়ি ছেড়ে যাবে। এদিকে স্বর্ণা যাওয়ার আগে বলে যায় যে, আপনার ছেলে আমাকে যতই ভালোবাসুক আর পছন্দ করুক, আপনাকে একটা কথা বলে রাখি, আমি অন্য কাউকে ভালোবাসি। তাই প্লিজ এইসব বিষয় নিয়ে আমি কিছু শুনতে চাই না। আপনার সাথে আমি খারাপ ব্যবহার করতে চাই না, সেজন্য বেশি কিছু বলবো না। আপনিও এই বিষয় নিয়ে কিছু বলবেন না মা। এখন স্বর্ণা রুমে গিয়ে দেখে সাফরাত গোসল করে বের হচ্ছে, খালি গায়ে শুধু একটা ট্রাউজার পরে আছে। স্বর্ণা চিল্লিয়ে উঠে। সাফরাত স্বর্ণার দিকে তাকিয়ে নিজের দিকে একবার তাকায় আর বোঝার চেষ্টা করে ট্রাউজার পরা তো আছে, তাও চিল্লায় কেন? তাহলে তো ছি। স্বর্ণা চোখ খুলে আর একবার সাফরাতের দিকে তাকায় আর দেখে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। স্বর্ণা মুখ ফুসকে বলে, ছি, নির্লজ্জ। সাফরাত একবার আর চোখে তাকায় আর দেখে বলে, যাও রেডি হয়ে আসো। ও না, গোসল করে আসো, তোমার বাড়ি থেকে মানুষ আসবে তোমাকে নিতে। তাড়াতাড়ি করো, মুখটা এমন করো না, গো ফাস্ট। ও হ্যাঁ, শাড়ি পরো। গোসল করে দেখো আলমারিতে শাড়ি আছে, এসব জামা কাপড় আজকে পরার দরকার নেই। স্বর্ণা কিছু না বলে মুখ পাকে শাড়ি বের করে নিয়ে গোসল করতে যায়। শাড়ি পরতে পারে, সেজন্য কোনো অসুবিধা হয় না, একাই শাড়ি পরে। শাড়ি পরে আয়নার সামনে দাঁড়ায়। যখন কুচি ঠিক করে তখন পিছন থেকে সাফরাত রাগে সুরে বলে, আবার সন্ধ্যাবতী সাদা শাড়ি পরছো? একবার বৃষ্টিতে ভিজে শরীর দেখাইছো, এমনকি শরীরের তিলটাও বাদ যায়নি দেখানোর, আজকে আবার সাদা শাড়ি? স্বর্ণা কথাটা শুনে তড়িঘড়ি ঘাড়ের জায়গাটা শাড়ি দিয়ে ঢেকে দেয় আর রাগে চোখে সাফরাতের দিকে তাকিয়ে বলে, ওই আপনার সমস্যা কি? চোখ নিচে নামান। এইরকম নির্লজ্জের মতো মানুষের দিকে তাকায় আছেন কেন? ছি, লজ্জা করে না আপনার? ওয়েট, তার মানে সেদিন আপনি ছিলেন। আমার কাছে যে কোটটা আছে সেটা আপনার? ও, কিন্তু তাই বলে শরীর দেখবেন?
সাফরাত স্বর্ণার এমন কথা শুনে জোরে হাসতে লাগে। স্বর্ণা মন খারাপ করে তাকিয়ে আছে। সাফরাত এবার চুপ মেরে যায় আর স্বর্ণাকে বলে নিচে যেতে। সবাই মিলে খাওয়া দাওয়া করে। মৃদু খাওয়া দাওয়া করে বাসায় চলে গেছে। একটু পর রূপ আর রূপান্তিকে আসে, সাথে আরো কয়েকজন আসে। রূপ সরাসরি স্বর্ণার কাছে এসে বসে, কিন্তু স্বর্ণা অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। রূপন্তিকে এসে জড়ায় ধরে স্বর্ণাকে, তবু স্বর্ণা কথা বলে না। স্বর্ণা ভাবে রূপন্তিকেও সব জানতো। রূপন্তিকে বুঝতে পেরে বলে, প্লিজ আমার কথা শোন, আমিও কিছু জানতাম না, আমাকেও কেউ কিছু বলে নাই। তুই আর আমি ছাড়া সবাই জানতো। রূপ আমাকে কালকে বলছে যে রাতুল রাত না। প্লিজ রাগ করিস না সোনা, নয়তো কান্না করব আমি তো কিছু জানতাম না রে। প্লিজ, যা হবার হয়েছে, আর রাগ করিস না, সবকিছু মেনে নে। আপনারা কেন আসেন এখানে? আমি যাব না। আসছেন, খাবেন, চলে যাবেন। আমি আপনাদের বাসায় যাব না। একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না কেউ। আমি তো আপনাদের বোঝা হয়ে গেছি, তো বিদায় করছেন। এখন আবার নিতে আসছেন কেন? এখন কি বোঝা মনে হবে না? তখন তো আমাকে একা খাওয়াইতে কষ্ট হতো, এখন তো আমার জামাইও আছে, আরো বোঝা মনে হবে। চলে যান সবাই, আমি কোথাও যাব না। স্বর্ণা রেগে চিল্লিয়ে কথাগুলো বলে। রূপ মন খারাপ করে বসে আছে আর রূপন্তিকা কেঁদেই দেয়। রূপ কি বলবে বুঝতে পারছে না। স্বর্ণা সেখানে না থেকে উপরে রুমে চলে যায়। সারাদিনই একটা বড় দরজা খুলে না। বিকালের দিকে সাফরাত গিয়ে বলে সবাই চলে গেছে। তখন দরজা খুলে দেয়। সাফরাতের মা নিজে খাবার এনে স্বর্ণাকে খাইয়ে দেয়। স্বর্ণা লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নেয়। রাতে স্বর্ণা যখন শুয়ে আছে, তখন সাফরাত স্বর্ণাকে পেছন থেকে জড়িয়ে ধরে। স্বর্ণার কানে কানে বলে, তোমাকে কিছু সত্যি কথা বলার আছে সন্ধ্যাবতী, চলো বারান্দায় যাব, আর আজকে তোমাকে খুশির খবর শোনাবো। এদিকে স্বর্ণা ঝাটকা মেরে সাফরাতকে সরিয়ে দেয় আর রাগী সুরে বলে, কোনো কিছু শোনার ইচ্ছে আমার নেই। আপনি সরেন আমার কাছ থেকে। কাল থেকে ভার্সিটি যাব, তাই বিরক্ত না করে ঘুমাতে দেন। সাফরাতকে স্বর্ণা ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সাফরাত আজকে স্বর্ণাকে সত্যি কথা বলতে চেয়েছিল, কিন্তু স্বর্ণা কোনো কথাই শোনে না। সাফরাতও রাগ করে আর জোর করে বলতে চায় না। সাফরাত অন্য পাশ হয়ে ঘুমিয়ে পড়ে আর স্বর্ণা নীরবে কান্না করছে। সাফরাত বুঝতে পেরেও কিছু বলে নাই। কি বলবে? কিছুতেই শোনে না স্বর্ণা। আজ থেকে স্বর্ণা কলেজে যাওয়া শুরু করেছে। এভাবে 3 মাস কেটে গেল। মিতুর পরীক্ষাও শেষ হয়ে গেছে। মিতু আজকে আবার সাফরাতদের বাসায় আসছে আর সাফরাত এর সাথে বিয়ের কথা বলে। কেউ রাজি না হয় স্বর্ণা নিজে বলে যে বিয়ে দিবে ওদের। পরের দিন বাসা সবাই রাজি হয়। তবে স্বর্ণা এবার কিছুটা অবাক হয়, যেখানে কেউ রাজি ছিল না সেখানে সবাই একসাথে কিভাবে রাজি হয়। স্বর্ণা আর গুরুত্ব দেয় না। আরো 1 মাস পর বিয়ে, আর এই 1 মাস মিতু এখানেই থাকবে। রাতে স্বর্ণা যখন ঘুমাতে যায়, তখন দেখে সাফরাত নিচে শুয়ে আছে। স্বর্ণা কিছুটা অবাকও হয়, তাই বলেই বসে, কি ব্যাপার, আজকে নিচে শুয়ে আছেন কেন? হঠাৎ এত পরিবর্তন কিভাবে বলেন তো? উপরে শুয়ে পড়েন, অসুস্থ হয়ে পড়বেন কয়দিন পর। আবার আপনার বিয়ের আগে অসুস্থ হলে তো সমস্যা, তাই না? বউয়ের সাথে রোম্যান্স করতে পারবেন না। এক বউ তো রোম্যান্স করতে দেয় নাই, আর এক। স্বর্ণার কিছু বলতে পারে না। সাফরাত চিল্লিয়ে ওঠে। স্বর্ণার ননস্টপ বকবক শোনাতে তার ভালো লাগছে না। সাফরাতের ঝাড়ি খেয়ে স্বর্ণা ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দেয়। তারপর চোখ মুখে সাফরাতের কাছে গিয়ে হাতে কামড় দেয়। সাফরাত মুখ ফুসকে বলে, ছোটবেলার স্বভাব এখনো গেল না? স্বর্ণা ভ্রুকুচো করে সাফরাতের দিকে তাকায়। সাফরাত স্বর্ণাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। স্বর্ণা কিছু না বলে বিছানায় শুয়ে পড়ে। পরের দিন সকালে স্বর্ণা দেখে সাফরাত আর মিতু দুজন মিলে হেসে হেসে গল্প করছে। স্বর্ণা বিরক্ত হয়ে রুমে যায়। সাফরাত সেদিকে তাকিয়ে মুচকি হাসে। রাত 11টার সময় সাফরাত রুমে আসে। তখন স্বর্ণা মাত্র সাফরাতের ডায়েরিতে হাত দিয়ে গেছিল। সেটা থেকে সাফরাত স্বর্ণার গালে 2টা চড় বসায়। স্বর্ণা অবাক হয়ে সেদিকে তাকিয়ে আছে। তোমার সাহস হয় কিভাবে আমার ডায়েরিতে হাত দেওয়ার? তুমি আমার ওয়াইফ না, কয়দিন পর ডিভোর্স তো দিয়ে দিব, তাই এই অধিকার আমাকে দেখাতে এসো না। আমার ডায়েরিতে হাত দেওয়ার চেষ্টা করবো না বলে দিলাম। আমাকে এতটা ভালো ভেবো না, যতটা ভালো ততটা খারাপ আমি। স্বর্ণা উল্টো সাফরাতের গালে 2টা কামড় বসিয়ে দেয়। তারপর সাফরাতের হাতে কামড় দিয়ে রাগে সুরে বলে, ওই, তুই কি ভাবছিস আমি অবলা? তুই চর মারবি আর আমি কিছু বলবো না? আমি তেমন মেয়ে না, ওকে? তুই ডায়েরি বাহিরে রাখছিস কেন? সেজন্য তো আমি পড়তে চাইছিলাম কি এমন বাল আছে ওই ডায়েরিতে যে আমার হাতে দেওয়া হবে না। আর কি বা আছে জানা আছে আমার কোনো এক মিথ্যা নাটক, যেটা
কেউ একজন এত বছর ভালোবাসা ভেবে কষ্ট পেয়ে সবাইকে কষ্ট দিয়ে আসছে। সাফাত স্বর্ণার কথায় মাথা নিচু করে স্বর্ণার দিকে তাকায়। তার মাথায় ঢুকলো না এ কথার মানে কি। স্বর্ণা সাফাতের দিকে তাকিয়ে কেঁদে দেয়। হাত দিয়ে রক্ত বের হচ্ছে, এমনকি সাফাতের চোখে পানি। স্বর্ণা তাড়াতাড়ি মনোমানে সাফাত রেগে যায়। এত জোরে কেউ কামড় দেয় নাকি? তার উপর আবার নিজেই কান্না করছে। সাফাতের মনে হয় ছোটবেলার কথা, যখন সাফাতকে কামড় দিয়েছিল তখন রক্ত বের হচ্ছিল। এটা দেখে স্বর্ণা নিজেই কান্না করে দিয়েছিল। সাফাত স্বর্ণা থেকে মলম কেড়ে নেয় আর বকাবকি করে স্বর্ণা মন খারাপ করে বিছানায় শুয়ে পড়ে। সকালে স্বর্ণা ঘুম থেকে উঠে অনেকটা অবাক হয়। সারা বাড়ি সাজানো আছে। তার থেকে বড় অবাক হয় সাফাত তার সামনে একটা পেপার এগিয়ে দেয়। যেটা হাতি নিয়ে যা দেখে সেটা দেখে স্বর্ণা অবাকের চরম পর্যায়ে যায়। ডিভোর্স পেপার। ইয়েস সন্ধ্যাবতী, ও সরি সন্ধ্যাবতী, বলার মতো অধিকার আমার নেই। হ্যাঁ, এটা ডিভোর্স পেপার। আমার একটা বউ থাকা অবস্থায় কখনো অন্য কাউকে বিয়ে করতে পারি না, তাই না? সেই জন্য ডিভোর্সের ব্যবস্থা করে দিচ্ছি। আমার সই করা আছে, এখন তুমি সইটা করে দাও। আর 3 দিন পর বিয়ে। আজ মেহেদি সন্ধ্যা, কাল হলুদ, পরের দিন বিয়ে। তাই এখন থেকে সব সাজানো হয়ে গেছে, ফার্স্ট সই করো। স্বর্ণা প্রচুর রাগ হচ্ছে। মন চাচ্ছে এখানে পেপারটা ছেড়ে ফেলতে, কিন্তু সেটা করতেও রাগ হচ্ছে। তখনই দেখে রূপন্তিকা, এমনকি তাদের বাড়ির সবাই আসছে সাফাতের বিয়ে খাওয়ার উদ্দেশ্যে। স্বর্ণা এখনো কারোর সাথে কথা বলেনি। সাফাত তাড়া দিচ্ছে বারবার সই করার জন্য। স্বর্ণা একবার চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিয়ে সই করে দেয়। সাথে সাথে সাফাত পেপারটা কেড়ে নেয়। তারও রাগ উঠছে, কিন্তু কিছুই করার নয়। পেছন থেকে রূপ ডেকে ওঠে। স্বর্ণা, তুই মনে রাখিস, কত বড় ভুল করলি এর মাসুল তোকে দিতে হবে। মানুষ চিনতে ভুল করলি তুই। তুই পারতি নিজেকে সাফরাতের সাথে মেনে নিয়ে চলতে, কিন্তু সেটা না করে বিচ্ছেদ করলি। বিচ্ছেদ কিন্তু সুখের না। জীবনের সিদ্ধান্ত নিতে গিয়ে তুই ভুলটাই নিলি। স্বর্ণা কথাগুলো শুনে মুচকে হেসে রুমে গিয়ে তার ড্রেস চেঞ্জ করে রুম থেকে বের হয়। এখানে তার নিজস্ব কোনো কাপড় নেই, সব সাফরাতে দেয়া। তাই সে কোনো জামাই নেয় না, শুধু গায়ে পরে থাকে 3 পিস আর নিজের ফোনটা হাতে নিয়ে বের হয়। সবাই তাকায়, বুঝতে পারে স্বর্ণা বাড়ি ছেড়ে যাচ্ছে। তবে কেউ বাধা দেয় না। মিঠু দৌড়ে স্বর্ণার সামনে এসে দাঁড়ায়। কিছু বলতে গেলে সাফরাত বাধা দেয়। স্বর্ণা মিঠুর গালে হাত দিয়ে বলে, মিতু সুখে থেকো, আর আমার রাত সরি তোমার শরাফতকে সুখে রেখো। আমি কি বলেছিলাম তোমাকে, যে আমি কথা দিলে কথা রাখি, আমি অন্য কারো মতো না। কিন্তু দেখো, তোমার প্রিয় জিনিসটা তোমাকে উপহার দিলাম। দুজনেই ভালো থেকো, আমি আসি। সাফরাত স্বর্ণার কথায় কিছুটা অবাক হয়, কিন্তু কিছু বলতে চেয়েও পারে না। এখন তার নিজেরই বিরক্ত লাগছে। স্বর্ণা যখন বাড়ি থেকে বের হয়ে যায় তখন পিছন থেকে তার মা বলে ওঠে, বাড়িতে তালা দেওয়া আছে, কই যাবি? চাবি দিতে পারবো না তোকে, বাসায় কেউ নাই, তাই এখানেই থাক, একসাথে বিয়ে খেয়ে যাবো আমরা। স্বর্ণা পেছন ফিরে তাকায়, চলে যেতে লাগে। তখন কি মনে করে আবার পেছন ফিরে আসে আর বলে, মনে রাখবেন, আপনার সাথে আমার সম্পর্ক সেই দিন শেষ করছি যেদিন আমার বিরুদ্ধে আপনাকে বিয়ে দিছেন। তাই এই সম্পর্ক কখনো ঠিক করব না আমি। আমাকে ঠিক করে বুঝলে আমি ঠিকই বুঝতাম, কিন্তু না, আপনারা সব জেনে বুঝে আমার সাথে বেইমানি করেছেন, এমনকি শরাফতের বিষয়েও সব জানার পরও। তাই আমি আপনাদের বাসায় যাচ্ছি না, আমি নিজের ঠিকানা খুঁজে নিতে জানি। ভালো থাকবেন, আর কখনো দেখা হবে না আপনাদের সাথে। স্বর্ণা চলে যাওয়া মাত্র সাফরাত রেগে পেপার ছেড়ে ফেলে আর রেখে চিল্লিয়ে বলে, দেখো রূপ, তোর বোনের অ্যাটিচিউড দেখ। খুব ভাবনা তোর বোনের, শেষ প্ল্যানটাও কাজ করলো না। তোর বোন তো এই বাড়ি ছেড়ে চলে গেল, এখন কি হবে? আমার মাথা কাজ করা বন্ধ করে দিছে। এসব আর ভালো লাগতেছে না। আমার ভাবতে অবাক লাগছে যে এই মেয়ের সাথে আমি ছোটবেলায় 1.5 বছর সময় কাটাইছি। এটা কি সেই মেয়ে? এমন জেদি ছিল না কখনো। মন চাচ্ছে এখনই ওর গলা টিপে মারি, শয়তান মেয়ে একটা। কুল বেবি কুল, সব ঠিক হবে, চিন্তা করিস না। আর দোষ তোর। তোকে বারবার বলেছিলাম যে স্বর্ণা এক কথার মানুষ, ও রাত ছাড়া কিছু বোঝে না। আর তুই কিনা, তোরও অ্যাটিটিউড কম না। তুই বলতে পারতিস যে তুই রাত তা না করে কি করলি যে তোকে যেন নিজে চিনে নেয়। এখন আমি বলি দোষ তোর, কারণ তুই তো ছোটবেলার কথাই ভুলে গেছিলিস। আর সেই তুই কিনা এখন অন্যরকম জেদ খাটাচ্ছিস। আমার কি মনে হয় জানিস, স্বর্ণা সত্যিটা জানার পর কখনো তোকে মানবে না। ওই বাল কোন সত্যি? হ্যাঁ মানলাম, আমি মনে রাখি নাই ছোটবেলার কথা, ছোটবেলার প্রতিশ্রুতি, কিন্তু সেই জন্য কি আমার দোষ নাকি? আমি শহরে আসার পর সব ভুলে গেছিলাম। সেদিন আমার ছবিটা দেখে আমার সব মনে পড়ে। কই তোর বোনেরও দোষ আছে, সে নাকি রাতকে ভালোবাসে, তো চিনতে পারলো না কেন আমাকে বল?
আর কখনো জানবেই না যে আমি সব ভুলে গেছিলাম। কখনো বলবো না ওরে, বলবো আমি দেখতে চাচ্ছিলাম যে ও রাতকে কতটা ভালোবাসে। যা সর, নেক্সট প্ল্যান কর, নয়তো লাত্তি খাবি সবাই। কারণ আমার সন্ধ্যাবতীকে ডিভোর্স দিয়ে দিলাম তোদের প্ল্যান মতো। তোর কপাল খারাপ হতে পারে, সন্দেহ নাই। ও জানলে কখনো তোকে বিয়ে করবে না, কারণ ও যাকে সে ছোটবেলা থেকে ভালোবাসে সেই তাকে ভুলে গেছে। এটা জানলে ওর কতটা খারাপ লাগবে তুই জানিস? যদি হতো তুই বিয়ের সময় ওর পরিচয় দিয়ে বিয়ে করেছিস, তাও হয়তো মেনে নিত, কিন্তু তুই সেটাও করিস নাই। তবে যাই হোক, কি আর করার, বিয়ে আবার দিব, চিন্তা করিস না। নেক্সট প্ল্যান এটা ওকে। সবাই ওকে বলে হেসে ওঠে। মিতু মন খারাপ করে বসে থাকে। সাফকাত গিয়ে হালকাভাবে মিতুকে জড়ায় নিয়ে বলে, ব্যাপার কি? আমার ছোট বৌদিকে রাগ করে আছে? আমার ছোট বৌদিকে অনেক বড় হয়েছে, বুঝতে শিখেছে। বউ মন খারাপ করে থেকো না কেমন? তোমার জন্য রুমে অনেক চকলেট আছে, যাও খেয়ে নাও। ও না, সকালে তো কেউ খাইনি, আগে খাও যাও। সবাই মেহেদি অনুষ্ঠানে ব্যস্ত হয়ে পড়ে। আর শরণা 3 দিনের জন্য একটা হোটেলে রুম বুক করে। তার কাছে টাকা ছিল, সেটা দিয়ে তার মাঝে মাঝে সাফকাত টাকা দিত, সেটা নিজের কাছে রেখে দিত। শরণা চিন্তা সাফকাতের বিয়ের পর সেখান থেকে চলে যাবে। সাফকাত আগেবার মেহেদি লাগায় নেই, আর দূরের আত্মীয়কেও দাওয়াত দিয়েছিল না, কিন্তু এবার সব অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আর সবাইকে দাওয়াতও দেওয়া হয়েছে। যে বউ সে নাই, আর এখন এরা মজা আড্ডা ঠাট্টা নিয়ে ব্যস্ত। রাতে সাফকাত ঘুমাতে যাওয়ার সময় ডায়েরিটা বের করে একবার চোখ বোলায় আর মনে মনে ভাবে, ইস, সেদিন যদি ডায়েরিটা তোর হাতে পড়তো তাহলে সব তুই জেনে যেতিস সন্ধ্যাবতী। কারণ আমি তোদের বাসা থেকে আসার পর সব কাহিনী এখানে লিখে রাখছি। তার থেকে বড় কথা, আমি তোকে ভুলে গেছিলাম, সেটাও এখানে লিখা আছে। এর জন্য আমি আমার সন্ধ্যাবতীর গায়ে হাত তুলতে বাধ্য হয়েছিলাম। সেদিন আমার সন্ধ্যাবতীর কতটা কষ্ট হয়েছিল সেটা আমি জানি, কিন্তু কিছু করার ছিল না আমার। আমাকে মাফ করে দিও সন্ধ্যাবতী। যতটা কষ্ট দিয়েছি তার থেকে বেশি ভালোবাসি তোমাকে, আর আগলে রাখতে চাই আমি। আর মাত্র কয়টা দিন, এবার আর ভুল করবো না, আগলে রাখবো তোমাকে, সব সত্যি বলে দিব। সকালে সাফাত ঘুম থেকে উঠে নিচে গিয়ে দেখে সব আত্মীয়রা চলে এসেছে। রাতে হলুদ অনুষ্ঠান, এখন সবাই মিলে নাচ গান করতে লাগে। সবাই হেসে হেসে কাজ করতে শুরু করে। এবার অফিসের কিছু মানুষকেও ইনভাইট করা হয়েছে। রাতে সাফকাতের হলুদ সন্ধ্যা কমপ্লিট হয়ে যায়। কাল সন্ধ্যা বিয়ে হবে, আর এবার বৌভাত করবে না। পরের দিন বিকাল। সাফাত চিন্তা আছে, তাকে তো শরণা পছন্দ করে না, তাহলে কি তাদের প্ল্যান কাজ করবে? এদিকে রূপ তাকে চিন্তা করতে বারণ করে আর বলে এই প্ল্যান কাজ না করলে এই প্ল্যান কাজে আসবে। এবার সাফাত ফিক করে হেসে দেয়, তার আর চিন্তা নেই। অপরদিকে শরণা মনে মনে বলছে, রাত, আমার রাত, তুমি সত্যি কথা দিয়ে কথা রাখো না, না হলে কি কাছে থেকেও বেইমানি করতে বলো? আমার রাত তো এমন ছিল না। রাত না, সরি, হ্যাঁ শরাফত, তোমারও তো নিশ্চয়ই এতক্ষণে বিয়ে হয়ে গেছে। তাহলে তাহলে আমার বেঁচে থেকে বা কি লাভ বলো? শরণা নতুন একটা ব্লেড বের করে চোখ বন্ধ করে বাম হাতে একটা টান দেয়। চোখ খুলে দেখে রক্ত পড়ছে, তবে এতটা গভীর ভাবে কেটে যায় নাই বুঝতে পারে। এবার একটা জোরে টান দেয়, রক্তের ছিটে আবার গড়িয়ে পড়তে লাগে, সাথে চোখের পানি। আর একটা টান দিবে তার আগে ফোন বেজে ওঠে। ফোনের দিকে তাকিয়ে দেখে একের পর এক ফোন আসছে লাগাতার। 20টার বেশি ফোন হয়ে গেছে। একবার হাতের দিকে তাকায়, ফোনটা কাঁপা কাঁপা হাতে উঠায়। রুমের নাম্বার থেকে ফোন আসছে। ফোনটা ধরে কানে রাখা মাত্র রূপের কথা শুনে ফোনটা হাত থেকে ছুটে ছিটকে পড়ে। শরণ্যা যখন ফোনটা রিসিভ করে কানে দেয়, তখন উপাস থেকে কান্না সুরে ভেসে আসে। সোনা, তুই কই আছিস? যত তাড়াতাড়ি সম্ভব সাফরাতদের বাসায় আয়। সাফরাত অ্যাক্সিডেন্ট করেছে হয়তো। শরণ্যা আর কিছু শোনে না, তার আগে হাত থেকে ফোনটা পড়ে যায়। সাফকাত এর কিছু হলো তো সে বাঁচবে না, বড্ড ভালোবাসে যে তার রাতকে। সে তো জানে সাফকাতই তার রাত। শরণ্যা কোনো রকম ফোনটা উঠিয়ে নিয়ে দৌড়ে রুম থেকে বের হয়। তেমন কিছু নাই হোটেলে, তাই কিছু না ভেবে দৌড় দেয় রাস্তায়। তার যেন গাড়ির জন্য দেরি করতেও প্রাণ বের হয়ে যাচ্ছে। তার উপর হাত থেকে এখনো রক্ত পড়ছে। হাতের জ্বালায় এখন তার নিজের বিরক্ত লাগছে, কেন হাত কাটতে গেল। এদিকে রূপ ফোন কেটে যাওয়ায় কিছুটা ভয় পেয়ে যায়, আর ভাবছে শরণ্যা কি বুঝে গেল যে এটা মজা ছিল। সাফকাত রাগি চোখে তাকায় রূপের দিকে। তাদের প্ল্যান ছিল মিথ্যা কথা বলে শরণ্যাকে নিয়ে আসবে, বলবে সে সাফরাত অ্যাক্সিডেন্ট করেছে, তখন আসতে না চাইলে বলবে যে রূপন্তিকাও ছিল সেই গাড়িতে, তখন নিশ্চিত আসবে সেখানে। আর তখন শরণ্যা আবার সাফরাতকে বিয়ে করতে রাজি না হলে সব সত্যি বলবে যে সাফরাত হলো আসল রাত। কিন্তু শরণ্যা ফোন কেটে দেওয়া সবাই ভাবে আর আসবে না শরণ্যা। সাফরাত এবার রূপকে ধাক্কা মেরে বলে, দেখ ভাই, আজকে তোর খবর আছে। তোর আবাল মার্কা প্ল্যানের জন্য যদি আমার সন্ধ্যাবতী আমার কাছ থেকে দূরে যায়, তখন কিন্তু তুই আর বেঁচে থাকবি না।
মেরে দিব তোকে। আমার সন্ধ্যাবতীকে চাই, বুঝলি? ওরে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না আমি। সবাই মিলে এসব নিয়ে কথা বলছে, সাথে রূপের মা বাবা। সাফরাতের বাবা মা ছিল, তার আত্মীয়রা জানে সন্ধ্যার দিকে বিয়ে, তাই তার এসব গুরুত্ব না দিয়ে নিজেদের মতো আড্ডা দেয়। সাফরাত আর রূপ এবার ঠিক করে স্বর্ণাকে ফোন দিবে, যেই বলা সেই কাজ। মাত্র ফোনটা হাতে নিয়েছে ফোন দিবে, এমন সময় স্বর্ণা দৌড়ে বাড়িতে প্রবেশ করে। সাফরাতের সেদিকে তাকিয়ে অবাক হয়ে যায়, রূপের দিকে তাকিয়ে দেখে রূপও অবাক হয়ে তাকায় আছে। সবাই ভাবছে হয়তো স্বর্ণা আসবে না, কিন্তু স্বর্ণাকে দেখে পাগলের মতো লাগছে। স্বর্ণা দৌড়ে সাফরাতের কাছে এসে জড়ায় ধরে হাউমা করে কান্না করে দেয়। সবাই যেন কোনো ঘোরের মধ্যে আছে। যে মেয়ে কিনা সাফরাতকে পছন্দ করে না, সে অ্যাক্সিডেন্টের খবর শুনে দৌড়ে চলে আসছে। স্বর্ণা সে কখন থেকে কেঁদে যাচ্ছে। এবার সাফরাত বুঝতে পারে তার পিঠে কিছু পড়ছে। স্বর্ণাকে ছাড়িয়ে নিয়ে সামনে এনে চমকে ওঠে। স্বর্ণার হাত দিয়ে রক্ত পড়ছে। সবার এতক্ষণে ধ্যান ভাগে। রূপ তাড়াতাড়ি ফার্স্ট বক্স আনে স্বর্ণার হাত ব্যান্ডেজ করে দেওয়ার জন্য, কিন্তু স্বর্ণা হাত দিতে দেয়। এবার স্বর্ণা কিছুটা নীরব হয়ে ভালোভাবে সাফরাতকে লক্ষ্য করে। এবার বুঝতে পারে এটাও প্ল্যান ছিল, তাই স্বর্ণা রেগে চিল্লিয়ে ওঠে, কুত্তার বাচ্চা, তোর সাহস হলো কি করে আমাকে এত বড় একটা মিথ্যা কথা বলার? যা মর, বেঁচে আছিস কেন? আমি তোকে মেরে ফেলবো। তুই জানিস না তোর কিছু হলে আমি বাঁচবো না? তুই কি ভাবছিস আমি আমার রাতকে চিনতে পারবো না, তাই না? তুই আমার রাত, সেটা আমি খুব ভালো করে জানি। তুই নিজের মুখে স্বীকার করতেছিস না দেখে রাগ করে বাড়ি ছেড়ে গেলাম। তার উপর বিয়ে করতে রাজি হয়েছিস, এখন আবার কিসের নাটক শুরু করছিস? তুই বেঁচে আছিস কেন? মর যা। স্বর্ণা রেগে সাফরাতের গলা চেপে ধরে। সাফরাত চোখ বন্ধ করে নেয়, কিন্তু ছাড়ানোর চেষ্টা করে না। রূপ স্বর্ণার হাত সরায় সাফরাতের গলা থেকে। সাফরাত জোরে জোরে নিঃশ্বাস নেয়। স্বর্ণা এবার কেঁদে দেয়। রাগ করে উঠে চলে যাবে, তখন সাফরাত টেনে নিজের সাথে জড়িয়ে নেয়। সাফরাত বুঝতে পারে স্বর্ণা ভয় পেয়ে গিয়েছিল, তাই শান্ত করার জন্য বলে, এই সন্ধ্যাবতী, আমি ঠিক আছি তো? এভাবে কান্না করো না। সরি সন্ধ্যাবতী, আর কখনো আমি মিথ্যা বলবো না। আমি তো জানতাম না যে তুমি আমার পরিচয় জানো, তাই মজা করছি। আমি তো ভাবছিলাম তুমি আসবে না, এখন তো দেখি উল্টো তুমি এই কয়েক মিনিটে পাগল হয়ে গেছো। ছাড়ো আমাকে। তুমি আমার রাত না। আমার রাত এমন ছিল না, সে কখনো আমাকে কষ্ট দেয় নাই। তুমি আমাকে একটুও বোঝো না। আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করে নিতেছ। হয়তো বিয়ে হয়ে গেছে এতক্ষণ। আমি জেনে বুঝে তোমার বিয়ে দেওয়ার কথা বলছিলাম, যাতে সত্যিটা বলো না, সেটাও বলো নাই। তাই আমি কথা দিয়েছিলাম যে তোমার আর মেয়েতোর বিয়ে দিব, সেটা রাখার জন্য তোমাকে বিয়ে করতে রাজি হলাম। যাতে এত বকাত কথা দিলে কথা রাখতে হয় না। তুমি উল্টা আরো বিয়ে করার জন্য লাফাচ্ছিলে। স্বর্ণার কথায় সবাই হেসে দেয়। এবার সাফরাত বলে, দূর পাগলি, আমরা প্ল্যান করে বিয়ের আয়োজন করেছিলাম, আর ডিভোর্সটাও প্ল্যান ছিল। সব যে তোমাকে এবার তোমার মতে বিয়ে করব। আর মিতুর কথা বলতেছো, ওরে আমি বোঝাইছি ওর পরীক্ষার পর যেদিন আমাদের বাসায় আসে সেদিন। ফ্ল্যাশব্যাক। মিতু যখন সাফরাতের সাথে দেখা করার জন্য আসে, তখন সাফরাত অনেক বুঝে শুনে মিতুর কাছে যায় আর মিতুর পাশে বসে বলে, মিতু, তোকে একটা কথা বলি শোন। তোর ভাবি মানে স্বর্ণা, ও আমাকে ছোটবেলা থেকে ভালোবাসে, মানে রাতকে। তারপর আমি শহরে আসি, তাই আর ও আমাকে পায় না। কিন্তু ও সেই ছোটবেলায় রাতকে ভালোবাসে, যার জন্য আমাকে মেনে নেয় না স্বামী হিসাবে। তুই দেখ, তোর ভাবি এখনো আমাকে পাগলের মতো ভালোবাসে। ভালোবাসা জোর করে নাই, ভালোবাসা আদায় করতে হয়। তুই কিন্তু আমাকে ভালোবাসিস না, এটা তোর আবেগ আর জেদ। না হলে দেখ, কখনো জেদ করতিস না। তুই বল, তোকে কেউ ভালোবাসে না, তার পিছনে পড়ে থেকে তোর কি লাভ? তুই তো আমার বোন হোস, তাই না? আচ্ছা, তোকে বোন বলে রাগ করিস, সেটাই তো, তাই না? এবার ছোট বউ বলে ডাকবো কেমন? ধন্যবাদ ভাইও। থুক্কু জামাই এভাবে বোঝানোর জন্য। সরি ভাইয়া, তোমাকে অনেক জ্বালাইছি, আর জ্বালাবো না। এবার ছোট বউ হিসেবে জ্বালাবো। আচ্ছা ভাইয়া, একটা প্ল্যান করি। তুমি আমাকে বিয়ে করতে চাও, মানে ভাবি তো তোমার সাথে আমার বিয়ে দিতে চাইবে। প্রথমে রাজি হবে না, পরে রাজি হবা। আমরা ভাবির সাথে গেম খেলবো, পরে বিয়ের দিন ভাবিকে তুমি বলবা তুমি রাত, তারপর তোমরা আবার বিয়ে করবা। কারণ তখন আমি বিয়েতে ছিলাম না, আনন্দ করতে পারিনি। প্লিজ প্লিজ। বর্তমান সাফরাত বলতে লাগে, তাই আমিও আর না করতে পারিনি ওর কথা রাখার জন্য এসব প্ল্যান, বুঝলে? আর তুমি হাত কাটবা সেটা কে জানতো? কি অবস্থা হয়েছে হাতের বলো তো? এমন পাগলামি কেউ করে নাকি? আর তুমি যখন জানতে যে আমাকে বলো নাই কেন? আর কবে জানতে পেরেছো যে আমি রাত? সাফরাত, তাই আমিও আর না করতে পারিনি ওর কথা রাখার। বর্তমানে সাফরাত বলতে লাগে,
সাফাত আরো কিছু বলতে যাবে, কিন্তু তার আগে একটি চরের শব্দে সেদিকে তাকায় যে কে কাকে চর মারছে। সাফাত সেদিকে তাকায় আর প্লাস অবাক হয়, আবার ভয়ও পেয়ে যায় আর ঢোক গিলে উঠে পড়ে পালানোর জন্য, কারণ চরটা শরণ্যা মারছে, তাও আবার রূপের গালে। সাফাত ভালোভাবেই জানে শরণ্যা যদি রূপকে মারতে পারে তাহলে তাকে কামড় দিয়ে শেষ করবে। এই ভেবে সাফাত উঠে দৌড় দিয়ে নিজের রুমে। এদিকে শরণ্যা লেগে আছে রূপ ফোন দিয়ে মিথ্যা বললো কেন, যার কারণেই ছোট হয়ে রূপের গায়ে হাত তুলেছে। রূপ বোকার মতো তাকিয়েছে শরণ্যার দিকে। রূপ কিছু বলতে যাবে তার আগে শরণ্যা পাশ থেকে একটা লাঠি উঠিয়ে নেয়। সেটা দেখে রূপ ভো দৌড় মারে। এবার শরণ্যা ফিরে মৃত্যুর দিকে তাকালে মৃত্যুও দেয় এক দৌড়। রূপন দিকে ভাবছে সে কি করবে, বেচারা ভয়ে কেঁদে দেয়। এবার সবাই পেটে চেপে হাসতে শুরু করে। শরণ্যা এবার হেসে দেয়, হাসতে হাসতে নিচে বসে পড়ে। কিছুক্ষণ পর সাফাত উকি দিয়ে দেখছে যে নিচে সব নীরব হয়ে আছে। দেখে সবাই বসে গল্প করছে। তখন সাফাত নিচে আসতে যাবে, এই সময় রূপও নিচে আসছিল। দুইজন ধাক্কা লেগে ধড়াম করে নিচে পড়ে যায়। সবার মাঝে আরেক দফা হাসির রোল পড়ে যায়। সাফাত আর রূপ দুইজনকে বকাবকি করে নিচে এসে সবার সাথে বসে। ওই কাজী সাহেব আসছে, চল আগে তোদের বিয়েটা দেওয়া যাক। বাহ, কি ভাগ্য, 2বার তোরা বিয়ে করতেছিস। আহা, আমি যদি পারতাম। আচ্ছা, সব পরে। আর স্বর্ণা এখন বেঁকে না বসে যা সেজে যায়। পার্লারের লোক আসছে, তাড়াতাড়ি কর। সাফরাত, তুইও যা, রেডি হয়ে আয়। আর কেউ বাদরামি করবি না। শরণ্যা সাফাত লক্ষ্মী ছেলে মেয়ের মতো উঠে চলে যায়। তারপর রেডি হয়ে বিয়ের জায়গায় আসে। তারপর আবারও নতুন করে বিয়ে উঠালো হয়। এবার অনেক ফটোশুট করা হয়। আত্মীয়রা সবাই রাতের পাশে চলে যায়। সবাই ড্রয়িং রুমে বসে আছে। সবাই আজকে অনেক হ্যাপি। সেখানে সাফরাত আর শরণ্যাও আছে। তখন শরণ্যাকে রূপান্তিকা বলে, শরণ্যা, এটা বল যে তুই কিভাবে জানতে পারলি যে সাফরাত ভাইয়া তোর রাত? কারণ আমি নিজেও জানতাম না এটা। ভাইয়ার মেহেদি অনুষ্ঠানের দিন জানতে পারছি সবাই জানতো, জেনেও তোর সাথে বিয়ে দিছিল। জানিস না, আমাকে বলে নাই। কারোর সাথে কথা বলবো না রে আমরা, কেমন? কইতাম না কারো লগে কথা। আর শোনো, কিভাবে জানতে পারছি আমি? সেটা বিয়ের একদিন পরের কাহিনী, যেদিন রূপ ওরা সাফরাতের বাসায় আসে, কিন্তু শরণ্যা রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। তখন তারা সামনে সাফরাতের ডায়েরিটা পড়ে খুলে পড়ে বুঝতে পারে এই রাত। আর তার থেকে বড় কথা, সাফরাতের কিছু মনে ছিল না বলতে, তার কোনো গুরুত্ব ছিল না, ভুলে গিয়েছিল। আমি রাতের ডায়েরি পড়ে সব বুঝতে পারি। তার থেকে বড় কথা, শরাফতের উপর আমার সন্দেহ হয় যেদিন থেকে আমাদের বাসায় গেছিল। ওর হাতে কামড়ের দাগ দেখতে পাইছিলাম। তারপর আমার রুমে নূপুর পাইছিলাম। সব মিলে শরাফতের উপর সন্দেহ হয়। কিন্তু পরে ভাবি, তাহলে আমাকে বলে নাই কেন যে সেই রাত? কারণ তার সামনে তো রাতের ব্যাপারে কথা বলছি আমরা। পরে রাতুল নিজেকে রাত বলে দাবি করে। আমিও শরাফতকে পরীক্ষা করার জন্য বিয়েতে রাজি হই। কিন্তু না, বুঝলাম শরাফত রাত না, কারণ কোনো রিয়াকশন করতো না। পরে আমি জানতাম না এরা প্ল্যান করে আমার সাথে শরাফতের বিয়ে ঠিক করে। বিয়ের দিন রাগ লাগছিল আমাকে না বলে এত কিছু করার জন্য, তাই কারো সাথে যোগাযোগ রাখছিলাম না। তো আমাকে এমন ইগনোর করতে কেন? কি একটা ব্যবহার করতে আমার সাথে? তাহলে জেনে বুঝে এত কিছু? আমি ভাবতেছিলাম যে তুমি নিজে আমাকে চিনিয়ে নাও, তুমি নাকি ভালোবাসো আমাকে, সেজন্য। একদিকে আমি অন্য কথা ভেবে বসেছিলাম যে তুমি চিনবা, আর একদিকে তুমি ভাবতে যে আমি নিজে স্বীকার করি। হায় রে, তুমি তো পাগল ছাড়া কিছু না। সেটা কি তুমি জানো? তোমার 5 বছর বয়সের ছবি আমার কাছে আছে। তাহলে তো যখন তোমার 11 বছর বয়স, তখন তো তোমার সাথে ছিলাম। তোমার চেহারার কত মিল আছে চিনতে পারবো না কেন? তার ওপর কামড়ের দাগ। তবে দাগটা দেখে অবাক হয়েছিলাম। এত বছরের দাগের এখনো তোমার হাতে আছে। এটা রহস্য কি বলো তো? আরে গ্রাম থেকে আসার পর প্রায় 6 মাস পরে দাগটা নজরে আসে। কেমন যেন ভালো লাগতো, তাই নিজে কামড় দিতাম। একসময় দাগটা একেবারে গভীর হয় আর মিশে নাই, এই আর কি। তারপর সবাই আড্ডা দিয়ে নিজের রুমে যায়। সাফরাত আর শরণ্যা রুমে এসে দেখে আবার রুমটা সাজানো হয়েছে। শরণ্যা সাফরাতের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। শরণ্যা বের হওয়ার পর সাফরাত ফ্রেশ হয়ে এসে দেখে শরণ্যা নাই। পরে ফোনে একটা মেসেজ করে শব্দে ফোন হাতে নিয়ে দেখে শরণ্যা মেসেজ করেছে ছাদে যাওয়ার জন্য। সাফরাত ছাদে গিয়ে দেখে শরণ্যা চাঁদের দিকে তাকিয়ে আছে। ভালোভাবে শরণ্যাকে লক্ষ্য করে দেখে আজকে পরনে সাদা শাড়ি পরা। সাফরাত মুচকি হাসে। এই সাদা শাড়ি পরা মেয়েটারই প্রেমে পড়েছিল সে। সাফরাত শরণ্যার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে।
স্বর্ণার কয়েকটা ছবি উঠায়, তারপর স্বর্ণার পাশে গিয়ে দাঁড়ায়। পাশে কারো উপস্থিতি টের পেয়ে স্বর্ণা চোখ খুলে সাফরাতকে দেখে পরে আবার আকাশের দিকে তাকিয়ে বলে, জানো রাত, আমি কখনো ভাবি নাই আমার রাত আমাকে ভুলে যাবে। আমাকে বাসা থেকে কত বিয়ের কথা বলছে, একটা কথা বলতাম, আমার রাত ছাড়া কাউকে বিয়ে করব না। সে আমাকে কথা দিয়ে গেছে ফিরে এসে বিয়ে করবে, কিন্তু দেখো তো, তা মাত্র আমার স্বপ্ন। আমার রাত তো সেই কবেই আমাকে ভুলে গেছে। স্বর্ণা কথা বলতে বলতে কেটে দেয়। সাফাত স্বর্ণাকে এবার পেছন থেকে জড়িয়ে ধরে নেয় নিজের সাথে, আঁকড়ে ধরে ভালোভাবে। পরে স্বর্ণার হাত ধরে দোলনাতে বসে, নিজের কোলে স্বর্ণার মাথা রাখে। স্বর্ণাও চোখ বন্ধ করে নেয়। এভাবে কিছুক্ষণ থাকার পর হুট করে সাফরাত স্বর্ণাকে কোলে উঠিয়ে নেয়। স্বর্ণা ভয় পেয়ে খামছে ধরে সাফরাতকে। সাফরাত স্বর্ণার কানে কানে বলে, দুইবার বিয়ে করলাম, একবারও না মানে বাসর হয় নাই। এবার মিস করলে সবাই আমাকে গে ভাববে, তাই চলো হয়ে যাক তোমার কামড়া কামড়ির যুদ্ধ। স্বর্ণা সাফরাতের কথা শুনে সাফরাতের বুকে কিল ঘুষি মারতে থাকে। সাফরাত রুমে এসে স্বর্ণাকে বিছানায় শুয়ে দেয়। দরজা লাগিয়ে এসে দেখে স্বর্ণা কোলবালিশ জড়িয়ে শুয়ে আছে। সাফরাত ফিক করে হেসে দেয় আর স্বর্ণার রাগী চোখে তাকায়। সাফরাত কোলবালিশ টান দিয়ে স্বর্ণার পাশে শুয়ে টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। সকালে সাফরাত চোখ মিলে তাকিয়ে দেখে স্বর্ণা আয়নার সামনে বসে চুল মুছছে। সাফরাত উঠে জামা নিয়ে ওয়াশরুমে যায়। বের হয়ে স্বর্ণা পেছন থেকে জড়াই নিয়ে বলে, এই বাসর তুমি আমার সাথে করছো নাকি আমি তোমার সাথে? সেই ছোটবেলার অভ্যাস এখনো যাই নাই তোমার? সারা রাত কামড়ে আমার শরীরে কি অবস্থা করেছো দেখো তো, পানি পড়লে জ্বলতেছে সারা শরীর। এরপর বোঝাবো কামড় কাকে বলে, দেখে নিও। সাফরাতের কথায় স্বর্ণা বাচ্চাদের মতো মুখটা করে, যেটা দেখে স্বর্ণাকে তার দিকে করায়। এবার স্বর্ণা দুই হাতে সাফরাতের গলা জড়িয়ে বলে, তোমার সন্ধ্যাবতী আমি। এই সন্ধ্যাবতীর পক্ষ থেকে ভালোবাসার এই দাগগুলো, বুঝলে, এটা আমার ভালোবাসার উপহার। ভালোবাসি খুব, ভালোবাসে তোমার সন্ধ্যাবতী তোমাকে। সাফরাত স্বর্ণার কপালে চুমু দিয়ে বলে, আমার দেখা সেই সন্ধ্যা রাতের সন্ধ্যাবতী সাদা শাড়িতে তোমাকে যেন এক কল্পনার রাজ্যের পরিমতো লাগতেছিল। সেই ছোট্টবেলায় এই আমার সন্ধ্যাবতীর প্রেমে পড়ছিলাম। বাচ্চাদের মতো তোমার কাছে আবদার করেছিলাম আমার বউ হবে, আর তোমাকে সন্ধ্যা রাতে দেখার জন্য নামটা দিয়েছিলাম সন্ধ্যাবতী। আমার মায়া, আমার সন্ধ্যাবতী। ভালোবাসি তোমার বাচ্চার বাবা হওয়ার জন্য হলেও সারা জীবন তোমাকে পাশে চাই। দুজনেই হেসে ওঠে সুখের হাসি। ভালোবাসা ভালোবাসে তাহার সন্ধ্যাবতী, তাহার ভালোবাসা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।